ওয়েলকাম টু অক্সিজম নিট ইউটিউব চ্যানেল। আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে ফটোসিনথেসিস। এটা নিয়ে লোকে খুব চাপ খায় ভাই, ঠিক আছে? আমি জানি না কেন চাপ খায়, বাট লোকে খুব চাপ খায়। এবং তার আগে একটা ছোট্ট নোটিশ যেটা করে দেওয়া যাক, এটা হচ্ছে যদি যারা যারা ইচ্ছুক আমাদের ক্র্যাশ কোর্সে জয়েন হতে চাস, আমি মনে করি এটা একটা খুব চ্যালেঞ্জিং টাইম আমাদের হাতে। কারণ এই টাইমে দেখ, দুটো গ্রুপ অফ স্টুডেন্টের কথা যদি আমি বলি, যে একজনের প্রিপারেশান খুব কম আর আরেকজন ফুললি প্রিপেয়ার্ড। এই ক্র্যাশ কোর্সটা কিন্তু দুজনের জন্যই। এবার তুই যদি আমাকে প্রশ্ন করিস যে সারা বছর মোটামুটি পড়েনি, তাকে কি এই 2 মাসে তৈরি করা সম্ভব? আমি বলবো একদম অ্যাবসলিউটলি সম্ভব। সে যদি চায় আমাদেরকে একটু ভরসা করতে, তাহলে কিন্তু তাকেও তৈরি করা সম্ভব। আর যারা অলরেডি প্রিপেয়ার্ড, এটা তাদের জন্য খুব ভ্যালুয়েবল হবে। তো দেরি না করে এই নাম্বারে জয়েন হয়ে যাস। এই বোর্ডে লেখা যে নাম্বারটা যেটা রয়েছে 9330054553, এই নাম্বারে তোরা জয়েন হয়ে যাবি এবং সমস্ত ডিটেলস তোদেরকে বলে দেওয়া হবে। সব থেকে ইম্পর্ট্যান্ট, দেখ ইন জেনারেলি যা যা দেওয়া হয় সেগুলো তো অনেক বেশিই দেওয়া হয়, আমি মানছি যে আমরা বেসিক্যালি প্রতিটা চ্যাপ্টারকে ধরে ধরে ক্র্যাশ কোর্সে পড়াই। এটা আমাদের কাছে একটা খুব চ্যালেঞ্জিং টাইম, এটা প্রথমেই আমি বললাম। আর সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় দেখ, মানে ডাউট গ্রুপের মধ্যে প্রতিটা মানে আলাদা আলাদা স্টুডেন্টকে ধরে ধরে প্রায়োরিটাইজ করা, তাদেরকে ধরে ধরে ডাউট ক্লিয়ার করা, এইগুলো তো থাকেই, এগুলো প্রতিবার থাকে, এগুলো এবারেও থাকবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেটা শুনলে তোরা একটু মোটামুটি একটু চমকেই যাবি, সেটা হচ্ছে আমাদের এবার অফলাইন গ্র্যান্ড ক্লাস হবে। অফলাইন 4 দিন আমরা ক্লাস নেব এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে পড়াবো, প্রতিটা সাবজেক্টকে আমরা ধরে ধরে পড়াবো। সেটা তোদের টাইম এবং তোদের সময়, প্রতিটা জিনিস আমরা বলে দেব। আমাদের জাস্ট একবার ফোন করে তোরা জেনে নিতে পারিস ডিটেলটা। আর তার সাথে থাকবে অফলাইন মক টেস্ট এবং অনলাইন মক টেস্ট। প্রতিটা জিনিস তোদেরকে ডেলিভার করে দেওয়া হবে, তোরা বাড়িতে বসে সব কিছু এগুলো তোরা পেতে পারিস। আমি জাস্ট একটা জিনিসই বলবো যে দেখ, এই টাইমটা খুব ক্রুশিয়াল টাইম। মানুষ খুব স্ট্রেসে আছে, মানুষ কি করবে বুঝতে পারছে না। স্টুডেন্টগুলো যারা সারা বছর পড়েছে তারাও এখন এত ফ্রাস্ট্রেটেড যে কি হবে, একসাথে এত কিছু মনে রাখতে পারছি না, ভুল হয়ে যাচ্ছে, সিলি মিস্টেক হচ্ছে, কি করে স্ট্রেস ম্যানেজ করব, এই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে তো আমি লাস্টে আসবো। যেটা আমি বলেছি যে আমার ক্লাসের একটাই স্পেশালিটি, আমি মোটিভেশন দেবো না, আমি যেটা দেবো সেটা হচ্ছে রিয়ালিটি চেক করাবো। তোর কাছে তোর রিয়ালিটিটাকে আমি তুলে ধরবো যে তুই কোথায় দাঁড়িয়ে আছিস। এই ক্লিয়ারেন্সটা প্রতিটা অ্যাসপারেন্টের কাছে থাকা উচিত আমি মনে করি। কারণ এই ক্লিয়ারেন্সটা যদি তোর কাছে না থাকে, তুই যদি নিজের কাছে নিজে অনেস্ট না থাকিস, তুই লড়বি কোন অস্ত্র নিয়ে? তাহলে তোর কাছে যেটা থাকতে হবে সেটা হচ্ছে রিয়েলিটি। তুই কোথায় দাঁড়িয়ে আছিস, তোর প্রিপারেশন কোন স্টেজে আছে, এই জায়গাগুলো তোর এখন চেক করার সময়। তাহলে আমরা আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার আমরা এইগুলো নিয়ে একটুখানি ডিসকাস করবো, অবভিয়াসলি করবো, কারণ এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আসছে। তো ফটোসিনথেসিস চ্যাপ্টারটা নিয়ে লোকে খুব চাপ খায় ভাই। তো দেখা যাক আমরা কি করতে পারি। আমি অন্তত পুরো টোটাল চ্যাপ্টারটাকে কি করে রিভিশন করাতে পারি অ্যালং উইথ দ্য সলভিং দিস কোয়েশ্চেন। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট যে প্রশ্নটা যেটা রয়েছে, ইন দ্য ফটো সিস্টেম 1 দ্য ফার্স্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার কে? দেখ, ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 এটা জানার আগে, মানে এই প্রশ্নটা সলভ করার আগে পুরোটাই আমি তোদেরকে বলে দিই। দেখ, পুরোটাই আমি তোদেরকে বলে দিই। নর্মালি যখন তোরা থাইলাকয়েড দেখিস, থাইলাকয়েডের ভেতরের অংশটাকে আমরা কি বলি? থাইলাকয়েডের ভেতরের অংশটাকে আমরা লুমেন বলি। এই যে মেমব্রেনটা, এটাকে আমরা টিএম বলি বা থাইলাকয়েড মেমব্রেন বলি। এইবার একটা জিনিস মাথাতে রাখ, থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে PS2 আর PS1 এই দুটো এইভাবে থাকে। তাহলে যদি তুই এই মেমব্রেনটাকে একটু বড় করে দেখিস, তাহলে জিনিসটা কিরকম লাগে? মেমব্রেনটাকে তুই যদি একটু বড় করে দেখিস, তাহলে এই রকম দেখায়। ভেতরের অংশটা লুমেন সাইট এবং এইটা হচ্ছে আমাদের থাইলাকয়েড মেমব্রেন। থাইলাকয়েড মেমব্রেনকে তুই যদি কাটিস, তাহলে প্রথমে পাবি PS2 কে, যার অ্যাক্টিভেশন ওয়েভলেন্থ হচ্ছে 680, আর PS1 কে তুই পরে পাবি, তার অ্যাক্টিভেশন ওয়েভলেন্থ হচ্ছে 700। এইবার দেখ, দুজনের উপরেই সাইমালটেনাসলি আলো পড়ে, দুজনের উপরেই সাইমালটেনাসলি আলো পড়ে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে এর কাছে যেটা আমাদের বক্তব্য, আলোটা পড়ে এই যে PS2 PS1 দুটো সাইমালটেনাসলি অ্যাক্টিভেশন হয়, দুটো একসাথেই অ্যাক্টিভেশন হয়। তাহলে এখান থেকে অ্যাক্টিভেশন ওই ইলেকট্রন কার কাছে প্রথম যায়, এটাই প্রশ্ন। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে
PS2 থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে এটা যার কাছে ফার্স্ট যাচ্ছে সে হচ্ছে ফিওফাইটিন, তারপরে যাচ্ছে PQ, তারপরে যাচ্ছে সাইটোক্রোম B6F, তারপরে যাচ্ছে PC থেকে ইলেকট্রন ডাইরেক্টলি হিট করছে কোথায়? PC থেকে ইলেকট্রন ডাইরেক্টলি হিট করছে PS1 এ। তাহলে PS1 এ যখন আলো পড়ছে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন বেরিয়ে গিয়ে কার কাছে প্রথম যাচ্ছে? দ্যাট ইজ FeS, যেটা আয়রন সালফার প্রোটিন, তার কাছে যাচ্ছে। তারপরে যাচ্ছে FDর কাছে ফেরিডক্সিন, তারপরে যাচ্ছে FNR এর কাছে, FNR হচ্ছে ফেরিডক্সিন রিডাকটেজ, একদম আলটিমেট যার কাছে যাচ্ছে দ্যাট ইজ দ্য NADP+ এর কাছে। NADP+ অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য রিডাকটেজ এনজাইম। এবার এটার থেকে আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টার হচ্ছে NADP+, সেখান থেকে NADPH তৈরি হচ্ছে। এই কেসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে দিস ইজ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এইভাবেই ইলেকট্রনের মুভমেন্টটা হয়, এইভাবেই ইলেকট্রনের মুভমেন্ট হয়। তাহলে তোকে প্রশ্ন দিয়েছে, খুব সহজ একটা প্রশ্ন তোকে দিয়েছে যে ইলেকট্রন PS1 এ ইলেকট্রন কার কাছে যায়, প্রথম কার কাছে যায়? তুই দেখতেই পাচ্ছিস PS1 এর যে ইলেকট্রন FeS এর কাছে যায়। PS1 এর যে ইলেকট্রন FeS এর কাছে। FeS এর পুরো নাম কি? আয়রন সালফার প্রোটিন। আর PS2 তে ইলেকট্রন কার কাছে ফার্স্ট যায়? PS2 থেকে যে ইলেকট্রন বেরিয়ে যায় সেই ইলেকট্রনটা ফার্স্ট যার কাছে যায় সে হচ্ছে ফিওফাইটিন, সে হচ্ছে ফিওফাইটিন। তাহলে এই দুটো প্রশ্ন আমাদের একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন হিসেবে আসতে পারে। এই দুটো প্রশ্ন আলাদাই, পুরো ট্রান্সপোর্টেশন চেনটা যে ম্যানারে হয়, তুই দেখ প্রথম আপহিল ট্রান্সপোর্টেশন হচ্ছে, তারপর আবার ডাউনহিল, তারপরে আবার আপহিল ট্রান্সপোর্টেশন, তারপরে আবার ডাউনহিল ট্রান্সপোর্টেশন। তাহলে জিনিসটা এইভাবে যাচ্ছে, জিনিসটা এইরকমভাবে যাচ্ছে, জাস্ট লাইক আ জেড। তাহলে এটাকে যদি এই প্যাটার্নটাকে যদি আমি উল্টে দিই, অ্যাকচুয়ালি এটাকে এই কারণে এই সিস্টেমটাকে এই যে দিস দ্য মেকানিজম অফ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্টেশন, এইটাকে আমরা জেড স্কিমও বলি। এটাকে আমরা জেড স্কিমও বলি কারণ এই PS1 PS2 এর মধ্যে যা যা কমপ্লেক্স বসে আছে তারা প্রত্যেকে জেড ম্যানারে বসে আছে এবং এখানে আপহিল ডাউনহিল এই মুভমেন্টে ইলেকট্রনের ট্রান্সপোর্টেশন হচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি জেড স্কিম, এটাকে আমরা বলছি জেড স্কিম, ঠিক আছে, এটাকে আমরা বলছি জেড স্কিম। তাহলে যে প্রশ্নটা আমাকে করেছিল যে PS1 এ ফার্স্ট ইলেকট্রন কার কাছে যায়? আয়রন সালফার প্রোটিন PS1 এ, যেটা হচ্ছে FeS। তাহলে অপশন 4 হচ্ছে রাইট অপশন। তারপরেরটা দেখা যাক কি রয়েছে। তারপরেরটাতে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য PS1 এর ক্যারেক্টারিস্টিক্স কি? PS1 এর ক্যারেক্টারিস্টিক্স, তাহলে প্রথমে বলেছে ইট ইজ, দেখ PS1 সবসময়, PS1 এর ক্যারেক্টারিস্টিক্স বলতে PS1 700 nm এর ওয়েভলেন্থের আলোতে অ্যাক্টিভেশন হয় এবং PS1 কে যদি আমি দেখি, PS1 তুই যাই বল না কেন, তাহলে তুই দেখতে পাবি দুটো রিজিয়নে ভাগ করা যায়। একটা RC, যেটাকে আমরা বলি রিয়াকশন সেন্টার, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি রিয়াকশন সেন্টার। আরেকটাকে আমরা বলি LHC, যেটাকে আমরা বলি লাইট হারভেস্টিং, এটাকে আমরা বলি লাইট হারভেস্টিং কমপ্লেক্স, ঠিক আছে। তাহলে এই যে দুটো জিনিস দুটো পার্টে বিভক্ত, এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স অ্যাকচুয়ালি কি? লাইট হারভেস্টিং কমপ্লেক্সের মধ্যে আমরা অ্যাক্সেসারি পিগমেন্টসগুলোকে দেখতে পাই। আর RCতে অনলি কে থাকে? অনলি থাকে ক্লোরোফিল A, যেটা এসেনশিয়াল পিগমেন্ট। যেটা কি? যেটা এসেনশিয়াল পিগমেন্ট, যেটা ছাড়া অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস হয় না। তাহলে দুজন দু জায়গায় থাকে এবং এটা 700 nm এর আলোতে অ্যাক্টিভেশন হয়। তাহলে এখানে কি বলেছে? তার রিয়াকশন সেন্টার হচ্ছে 680, তার মানে এটা ভুল কথা। তারপরে বলেছে 680 লাইটে অ্যাক্টিভেশন, এটাও ভুল কথা। PS1 এ ওয়াটারের ফটোলাইসিস হয়। আমি একটা জিনিস বলে দিই এখানে, এইখানটাতে আমি তোদেরকে আলাদা করে আর দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে তোদেরকে বলে দিচ্ছি। দেখ PS2 এমন একটা জায়গা যেখানে একটা জিনিস থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা কি? সেটা হচ্ছে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স। এর আরও একটা নাম আছে, এর আরও একটা নাম কি? ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স। তার কারণ কি? এইখানে জলকে আমরা ভাঙতে দেখি, এখানে জল ভেঙে দুটো ইলেকট্রন তৈরি করে, দুটো প্রোটন তৈরি করে আর হাফ O2 তৈরি করে। তাহলে বেসিক্যালি যদি আমরা একটা PS2 কে দেখি, PS2 কে যদি আমরা দেখি, সেখানে কে রয়েছে? অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স রয়েছে বা ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স রয়েছে, এর কাজটা কি? কন্টিনিউয়াস জলকে ব্রেকডাউন করে, কন্টিনিউয়াস জলকে ভেঙে যে জিনিসটা তৈরি করা, হাফ O2 তৈরি করা,
তার সাথে দুটো ইলেকট্রন তৈরি করা, তার সাথে দুটো প্রোটন তৈরি করা। এইটা হচ্ছে কাজ যেটা এক মলিকিউল অফ ওয়াটার ব্রেকডাউন করে তৈরি হয়, যে দুটো ইলেকট্রন তৈরি হচ্ছে, দুটো প্রোটন তৈরি হচ্ছে, হাফ O2 তৈরি হচ্ছে। ভাই এটা কিছু কিছু বইতে লেখা থাকে 2 মলিকিউল অফ ওয়াটার, তাহলে খুব সহজ, একটা গোটা O2 তৈরি হবে, 4টে ইলেকট্রন তৈরি হবে আর 4টে প্রোটন তৈরি হবে। তার মানে এইটা অনেক বইতে থাকে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, তুই একটা 1 মলিকিউল অফ H2O তুই ভাবতে পারিস, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো তাহলে আমাদের এখানে প্রশ্নটা কি ছিল, যে PS1, আমি PS1 দেখালাম, PS2 বলেছি, তাহলে এটাও আমাদের অ্যাকচুয়ালি দ্য ইনকারেক্ট অপশন। তারপরেরটা কি, PS1 ইনভলভ দ্য নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। আমাদের খাতে দেখ পড়ে আছে একমাত্র এই অপশনটাই, কারণ এটা ফলস, এটা ফলস, এটা ফলস, তার মানে অ্যাকচুয়ালি পড়ে আছে আমাদের হাতে এই অপশনটাই, এটাই উত্তর। বাট তোকে জাস্টিফাই করিয়ে দিই, অ্যাকচুয়ালি দেখ যখন আমরা ফটোফসফোরাইলেশনের কথা বলি, যখন আমরা ফটোফসফোরাইলেশনের কথা বলি, ফটোফসফোরাইলেশন জিনিসটা কি, ফটোফসফোরাইলেশন বেসিক্যালি এখানে আমরা এটিপি তৈরি হতে দেখি, মানে ফোটনের সাহায্যে ফসফোরাইলেশন হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে, এটিপি ফর্ম করছে, এটিপি তৈরি হচ্ছে। এবার বক্তব্যটা কি আমাদের, বক্তব্য হচ্ছে একটাই, দুটো টাইপের ফটোফসফোরাইলেশন হয়, একটা সাইক্লিক হয় আর একটা নন সাইক্লিক হয়, একটা সাইক্লিক হয় একটা নন সাইক্লিক হয়। দেখ সাইক্লিক ফটোফসফোরাইলেশন মানে কি, সাইক্লিক ফটোফসফোরাইলেশন মানে খুব সহজভাবে ভাব তুই, সাইক্লিক ফটোফসফোরাইলেশন মানে আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন মানে কি, দুটো যদি পাশাপাশি তোকে আমি দেখাই, দুটো যদি তোকে আমি পাশাপাশি দেখাই, দুটো তোকে আমি পাশাপাশি যদি দেখাই, তাহলে কীরকম হয় বিষয়টা, দেখ খুব সহজ, ভালো করে মন দিয়ে শোন। PS2 PS1, PS2 PS1, খুব ভালো। এবার এটার PS2 এর সাথে সবসময় অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স বা ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স রয়েছে, অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স বা ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স রয়েছে, কিন্তু ফান্ডাটা কি, ফান্ডাটা হচ্ছে যে নন সাইক্লিক, যেটা নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সফার মানে যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি এখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেটা আলটিমেট PS1 এ যাচ্ছে, মানে PS2 থেকে PS1 এ যাচ্ছে, আবার PS1 এর থেকে ইলেকট্রন আলটিমেট চলে যাচ্ছে কোথায়, NADP+ এর কাছে, মানে যে ইলেকট্রনটা এখান থেকে বেরোলো সেই ইলেকট্রনটা এখানে গিয়ে ঢুকলো, আবার এখান থেকে যে ইলেকট্রনটা বেরোলো এবং তাকে আলটিমেট অ্যাকসেপ্ট কে করলো, তাকে আলটিমেট অ্যাকসেপ্ট করলো NADP+, এবং সে রিডিউসড হয়ে গিয়ে তৈরি কি করলো, NADPH তৈরি করলো, এই জিনিসটা তৈরি করলো। তার মানে যে ইলেকট্রনটা গেল সেই ইলেকট্রনটা ব্যাক টু ব্যাক আর ফিরে আসবে না, যে ইলেকট্রনটা যাবে সেই ইলেকট্রনটার ব্যাক টু ব্যাক ফিরে আসবে না। কিন্তু যেটা সাইক্লিক সেইখানে এই পুরো সেট পার্টটা, এই পুরো পার্টটা ইনভ্যালিড থাকে, এই পুরো পার্টটা ইনভ্যালিড থাকে, মানে এই PS2 থাকে না, শুধু কে থাকে, PS1 থাকে, শুধু PS1 থাকে। তার মানে PS1 এ আলো পড়ে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই ইলেকট্রনটাই ব্যাক টু ব্যাক PS1 এ আবার ঘুরে আসছে, তার জন্য এটাকে সাইক্লিক বলছি। যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে সেই ইলেকট্রনটা বারবার ঘুরে আসছে, তাহলে এই কেসটা হচ্ছে, তার জন্য এটাকে আমরা সাইক্লিক বলছি। তাহলে এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। নন সাইক্লিক মানে যে ইলেকট্রন একবার যায় সেই ইলেকট্রনটার ব্যাক টু ব্যাক ফিরে আসে না। কিন্তু যদি আমরা সাইক্লিক দেখি, সাইক্লিকের ক্ষেত্রে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সেই ইলেকট্রনটা আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টারের কাছে কিন্তু যাচ্ছে না, কারণ আলটিমেট যদি তাকে কেউ অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আমরা কোনোভাবেই আর এই ট্রান্সপোর্টেশন চেনটাকে চালাতে পারবো না, কারণ ইলেকট্রনের যে খামতি সেই ইলেকট্রনের খামতি পূরণ করার কেউ নেই। তো তাহলে এই PS1 এ একবার চলবে একটা সাইকেল, তারপর ওয়ান টাইম চলে বন্ধ হয়ে যাবে। তাহলে যেটা আমাদের করতে হবে, যে ইলেকট্রন বেরিয়ে যাবে আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টার যে হচ্ছে NADP+ এর কাছে ইলেকট্রন পৌঁছাতে দিলে হবে না, তাহলে সেই ইলেকট্রনকে আবার ঘুরিয়ে আনতে হবে। এটার নামই হচ্ছে সাইক্লিক ট্রান্সপোর্টেশন, সাইক্লিক ফটোফসফোরাইলেশন। তাহলে আমাকে এখানে কি চেয়েছে, যে PS1 ইনভলভিং দ্য নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। অবভিয়াসলি এটা ট্রু অপশন, কারণ দেখ PS1 সাইক্লিকেও ইনভলভ থাকে, PS1 নন সাইক্লিকেও ইনভলভ থাকে, দুটোতেই ইনভলভ থাকে। সেটাই আমি তোদেরকে একবার জাস্ট রিমাইন্ড করিয়ে দিলাম, একবার দেখিয়ে দিলাম যে কিভাবে থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের অপশন, যেটা 4, অপশন 4ই হচ্ছে রাইট অপশন। খুব ভালো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে খুব সহজ একটা জিনিস, একটা আমাদের ক্লোরোপ্লাস্টের ছবি দিয়েছে,
একটা ক্লোরোপ্লাস্টের ছবি দিয়েছে, ক্লোরোপ্লাস্ট হচ্ছে ডাবল মেমব্রেন একটা স্ট্রাকচার, খুব ভালো কথা। ডাবল মেমব্রেন স্ট্রাকচারের মধ্যে আমরা যেটা দেখতে পাই, এরকম ভেতরে থাকে থাইলাকয়েড, এরকম ভেতরে থাকে থাইলাকয়েড, এই স্ট্যাক অফ থাইলাকয়েড এটাকে আমরা বলি হচ্ছে গ্রানা। স্ট্যাক অফ থাইলাকয়েড এটাকে আমরা বলি গ্রানা। গ্রানার যে মানে একটা সিঙ্গেল থাইলাকয়েডের ভেতরের যে অংশ তাকে আমরা লুমেন বলি। দিস ইজ টিএম থাইলাকয়েড মেমব্রেন। আরেকটা ধর পাশে রয়েছে স্ট্যাক অফ থাইলাকয়েড, আরেকটা পাশে রয়েছে স্ট্যাক অফ থাইলাকয়েড। তার এই দুটো স্ট্যাকের মাঝখানে এরকম কিছু কিছু আমরা ব্রাঞ্চ দেখতে পাই। তাহলে এই জিনিসটাকে এটাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি, এটাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি। ঠিক হ্যাঁ, দুটো থাইলাকয়েড স্ট্যাকের মাঝখানে এরকম দেখা যায়। এবার একটা থাইলাকয়েডের ভেতরের অংশটাকে আমরা বলি লুমেন সাইট, আর থাইলাকয়েডের বাইরে এই জায়গাটাকে আমরা কি বলি স্টোমাল সাইট। থাইলাকয়েডের ভেতরের অংশটা লুমেন, থাইলাকয়েডের বাইরের অংশটা হচ্ছে স্টোমাল সাইট। এর নিজস্ব কিছু গ্র্যানিউল পার্টিকেলস থাকে, নিজস্ব কিছু গ্র্যানিউল পার্টিকেল থাকে, মানে পুরো ক্লোরোপ্লাস্টার এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটা আউটার মেমব্রেন, আর একদম ভেতরেরটা সেটা হচ্ছে ইনার মেমব্রেন। যেহেতু এটা আমরা ক্লোরোপ্লাস্ট দেখছি, এর নিজস্ব একটা সার্কিউলার ডিএনএ রয়েছে যেটাকে আমরা সিপি ডিএনএ বলি, এবং এর নিজস্ব 70S রাইবোজোম রয়েছে। এইটাই হচ্ছে ছবি, আর কিছু ভাবার নেই। ঠিক আছে, এবার এখানে জাস্ট জানতে চেয়েছে যে তোকে ম্যাচ করাতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, মানে এটা ইয়ার্কি না, এটা দেখতে সহজ হলো মনে হবে এত সহজ, কিন্তু এটা এসছে, এটা অ্যাকচুয়ালি এরকম প্যাটার্নের প্রশ্ন এসছে, তুই ইয়ার সলভ করলে বুঝতে পারবি। দেখ এখানে কি কি বলেছে, ওয়ানের ক্ষেত্রে হচ্ছে প্রথমে ওয়ান যেটা সেটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলিকে বোঝায়। 2 নম্বর ছবিটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি, মোটামুটি অলমোস্ট দেখা যায়, আমি তো এখানে এঁকেও দিয়েছি। এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, যেটা 2 নম্বর বলেছে এই যে স্ট্যাকটাকে, এই স্ট্যাকটাকে কি বোঝায়, স্ট্যাকটা হচ্ছে গ্রানা, স্ট্যাকটা হচ্ছে গ্রানাকে বোঝায়। 3 নম্বর যেটা এই ফাঁকা জায়গাটাকে বলেছে, এই ফাঁকা যে জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলেছে এটা কি, এটা হচ্ছে স্টোমাল রিজিয়ান, এটা হচ্ছে স্টোমাল রিজিয়ান। আর 4 নম্বর এরকম বড় বড় কিছু গ্র্যানিউলস থাকে, এরকম বড় বড় কিছু গ্র্যানিউল থাকে, সেটাকে আমরা বলি স্টার্চ গ্র্যানিউল, যেগুলো স্টোর করা থাকে। তাহলে অপশান 2 হচ্ছে কারেক্ট। মানে স্ট্যাক 4টে জায়গা এখানে জাস্ট জানতে চেয়েছে, গ্রানা জানতে চেয়েছে, স্টোমাল রিজিয়ান জানতে চেয়েছে, এই দুটো স্ট্যাকের মাঝখানে রয়েছে একটা জিনিস সেটা জানতে চেয়েছে, সেটা কি, আর এরকম বড় বড় কিছু গ্র্যানিউলস থাকে তার সেই জিনিসটাকে সেটা জানতে চেয়েছে। এই 4টে জায়গাকে মার্ক করে দিয়েছে এবং তোদেরকে এখানে জানতে চেয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একবার মানে এটা এইরকম প্যাটার্নের প্রশ্ন তোরা ছবি দিয়ে পাবি। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে আসল জায়গা, সেটা হচ্ছে অ্যাসারশন রিজন। অ্যাসারশনে কি কি দিয়েছে দেখ, অ্যাসারশনে যেটা বলেছে, অ্যাসারশনে যে জিনিসটা বলেছে যে অ্যাবজর্পশন স্পেকট্রাম অফ দ্য ক্লোরোফিল এ ইজ শোস ক্লোজড কোরিলেশন উইথ ইটস অ্যাকশন স্পেকট্রাম। ঠিক আছে, ক্লোরোফিল এর অ্যাকশন স্পেকট্রাম এবং অ্যাবজর্পশন স্পেকট্রাম অ্যাকচুয়ালি 400, 500, 600 আর 700, এটা এনসিইআরটির ছবি। 400 আর 500-তে বেশি পিক দেয়, তারপর 600 আর 700-তে দেয়। এইটাই হচ্ছে এই যে 400 আর 500 এই দুটোর মাঝখানে যে ওয়েভলেন্থটা, মানে 400, 500 এখানে দেখ, এখানে একটা পিক দিয়েছে, পিক 1 দিয়েছে, আর এখানে দিয়েছে পিক 2, মানে এই দুটোতে গ্রাফ অনেক বেশি উঠেছে। তাহলে এইটা হচ্ছে ওর অ্যাবজর্পশন স্পেকট্রাম, মানে 400 থেকে 500 এখানে পিক খুব ভালো দিয়েছে, আরেকটা 600 থেকে 700 এখানে পিক খুব ভালো দিয়েছে। তাহলে এইটা আমাদের কি, এইটা আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রাম, এইটা আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রাম। ঠিক আছে, এটা আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রাম, আর এটাও আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রাম, খুব ভালো কথা। তাহলে অ্যাকশন স্পেকট্রামটা কি, এই যে দুটো পিক দিল, এই দুটো পিককে আমরা বলি অ্যাকশন স্পেকট্রাম, মানে কতটা ওয়েভলেন্থের আলোকে অ্যাবজর্ব করে ও কতটা রেট অফ ফটোসিনথেসিস করতে পারবে সেটাকে আমরা বলি অ্যাবজর্পশন স্পেকট্রাম। ঠিক আছে, মানে এটা যদি আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রাম হয়, ঠিক আছে, এটা আমাদের ওয়েভলেন্থ, রয়েছে, এটা আমাদের ওয়েভলেন্থ যেটা আমাদের অ্যাকশন স্পেকট্রামকে বোঝায়। ঠিক আছে, তাহলে অ্যাকশনস কি ওয়েভলেন্থে কতটা আমাদের দিয়েছে, কতটা আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রাম, কতটা এখানে অ্যাবজর্পশন, এখানে এটা অ্যাকশন স্পেকট্রাম, কতটা অ্যাকশন করেছে, মানে কতটা ফটোসিনথেসিস করেছে। ঠিক আছে, কতটা ফটোসিনথেসিস করেছে, এটা অ্যাকশন স্পেকট্রাম। তাহলে এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ক্লোরোফিল এ, তোরা এনসিইআরটি এরা ছবি দেখবি, ক্লোরোফিল এ কিন্তু সব থেকে বেস্ট
সব থেকে বেস্ট অ্যাকশন স্পেকট্রাম দেয়, এবং যেটা এক্স্যাক্টলি ও যে ওয়েভলেন্থে অ্যাবজর্পশন করছে, মানে 400 থেকে 500 এই ওয়েভলেন্থের আলোটা নিচ্ছে, যেটা ওর অ্যাবজর্পশন স্পেকট্রাম, এবং 600 থেকে 700 এটা ওর একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম। এই দুটো ওয়েভলেন্থে ও সব থেকে বেস্ট ফটোসিনথেসিস করছে, যেটা অন্যান্য আদার্স পিগমেন্টের থেকে অনেক বেটার। তোরা গ্রাফটা দেখলেই বুঝতে পারবি, মানে ক্লোরোফিল বি বা অন্যান্য জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড, এদের গ্রাফের কম্পারেটিভলি দিস ইজ দ্য বেস্ট, যেটা ক্লোরোফিল এ। তাহলে মানে অ্যাসারশনটা ঠিকই বলেছে, অ্যাসারশন ইজ দ্য ট্রু, মানে ট্রুটা তোরা বুঝে নিতে পারবি, অ্যাসারশন হচ্ছে ট্রু। তারপরেরটাতে রিজন বলেছে ক্লোরোফিল এ প্রেজেন্ট ইন বোথ PS1 PS2, অবভিয়াসলি তাই। তুই যদি PS1 দেখিস, PS1 তুই যদি দেখিস আর PS2 যদি তুই দেখিস, এখানে থাকে রিয়াকশন সেন্টার, এখানে থাকে রিয়াকশন সেন্টার, এটা LHC, এটা LHC। তাহলে রিয়াকশন সেন্টারে অ্যাকচুয়ালি বসে কে থাকে? ক্লোরোফিল এ। রিয়াকশন সেন্টারে অ্যাকচুয়ালি বসে কে থাকে? ক্লোরোফিল এ। দুটো জায়গাতেই রয়েছে, মানে PS1-এও রয়েছে, PS2-তেও রয়েছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এটার সাথে অ্যাবজর্পশন এবং অ্যাকশন স্পেকট্রামের কোনো রিলেশন আছে? এটা ওয়েভলেন্থকে বোঝায়, কোন ওয়েভলেন্থে অ্যাবজর্ব করে কতটা ও অ্যাকশন করেছে সেটাকে বোঝায়। আর ক্লোরোফিল দু জায়গাতেই রয়েছে, তাহলে অ্যাবসলিউটলি এটা ট্রু তো বটে, সেটা ঠিক কথা, কিন্তু দ্য রিজন ইজ নট ফিট উইথ দ্য অ্যাসারশন, অ্যাসারশনের সাথে ফিট করছে না। তাহলে অপশান আমাদের কি হচ্ছে? অপশান হচ্ছে দুটোই ট্রু, ঠিক আছে, কিন্তু রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন উইথ দ্য অ্যাসারশন। তাহলে অপশান 2, বোঝা গেল? খুব সহজ জিনিস, কারণ এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই অ্যাকচুয়ালি। PS2 PS1-এ দুজন এটা থাকবেই ভাই, মানে ক্লোরোফিল এটা থাকবেই, এটাকে থাকতেই হবে, এটা না থাকলে কোনোদিনও ফটো সিস্টেম অ্যাক্টিভেশনই হবে না, দুটো ফটো সিস্টেম অ্যাক্টিভেশন হবে না যদি ক্লোরোফিল এ না থাকে। তাহলে এটার সাথে কিন্তু কোনো অ্যাকশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রামের কোনো গল্প কিন্তু নেই, ঠিক আছে? আচ্ছা, এটা দেখা যাক। এটাতে বলেছে হোয়াট কুড বি দ্য ট্রু ফর সিকোয়েন্স অফ ইভেন্ট শোন ইন দ্য গিভেন ডায়াগ্রাম। একটা ডায়াগ্রাম এখানে দিয়ে দিয়েছে, কিচ্ছু না, ডায়াগ্রামটা একটু ভালো করে তোরা যদি খেয়াল করিস তাহলে তোরা দেখতে পাবি। এখানে বলেছে দেখ, দ্য হোল স্কিম অফ দ্য ট্রান্সফার অফ ইলেকট্রন স্টার্টিং ফ্রম PS2 আপহিল টু দ্য অ্যাকসেপ্টার অ্যান্ড ডাউনহিল টু দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট টু PS1 and excitation of the electron and transfer of the other acceptor. Finally, it is downhill to the NADP plus and reduced it to NADPH plus H plus. This is known as a Z scheme. Absolutely, this is correct option. তার কারণ আমি এতক্ষণ ধরে যেটা অনেকটা সময় নিয়ে যেটা আমি তোদেরকে বললাম, এই যে এই জিনিসটা প্রথমে আপিল হচ্ছে, কেউ একটা ওকে অ্যাকসেপ্ট করছে ফিওফাইটিং, সেখান থেকে ইলেকট্রন আবার ডাউনহিলে নামছে, ডাউনহিলে নামার পরে ইলেকট্রন কার কাছে যাচ্ছে? ইলেকট্রন যাচ্ছে PS1 এর কাছে, আবার এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, আপিল হচ্ছে, আপিল হয়ে গিয়ে আলটিমেট রিডিউসড হচ্ছে NADP প্লাস থেকে NADPH এ। তার মানে প্রথমে আপিল, তারপর আবার ডাউনহিল, তারপর আবার আপিল, তারপর আবার ডাউনহিল, এইভাবে ইলেকট্রন ট্রান্সপোর্টেশন হচ্ছে। কেউ একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার জন্য বসে আছে এবং আলটিমেট ইলেকট্রন NADPH এর কাছে যাচ্ছে, NADP প্লাসের কাছে যাচ্ছে এবং NADPH তৈরি হচ্ছে। তাহলে দিস ইজ অ্যাবসলিউটলি দ্য কারেক্ট, একদম কারেক্ট অপশান, কোনো ভুল কিছু নেই। এবার 2 নম্বরে কি বলেছে? দ্য ইলেকট্রন দ্যাট ইজ মুভ ফ্রম দ্য ফটোসিস্টেম 2 টু গেট রিপ্লেসড ইলেকট্রন অ্যাভেলেবল বাই ওয়াটার স্প্লিটিং। খুব ভালো কথা, এটাও একদম ট্রু অপশান। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, ধর এখানে আমি তোদেরকে বলছি PS2 আলো পড়ে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, এইখানে যে ইলেকট্রন বেরিয়ে গেল, এটার ঘাটতি পূরণ কে করবে? এটার ঘাটতি পূরণ করার জন্য একজন থাকে, সে কে? সে হচ্ছে জল। জল এটার ঘাটতি পূরণ করবে এবং কন্টিনিউয়াস ইলেকট্রন সাপ্লাই করবে, 2 ইলেকট্রন 2 প্রোটন এবং হাফ O2। এই জিনিসটা তৈরি হয় 1 মলিকিউল অফ জল ভেঙে, 1 মলিকিউল অফ জল ভেঙে এই কটা জিনিস তৈরি হয়, এবং এই যে ইলেকট্রন এইটাই কন্টিনিউয়াস এখানে সাপ্লাই হয়। যা ইলেকট্রন লাইট পড়ে বেরিয়ে যায়, জল আছে সেই ইলেকট্রনকে কন্টিনিউয়াস সাপ্লাই করার জন্য, যাতে ইলেকট্রনের ঘাটতি না দেখা দেয়। তাহলে দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, কারণ ফটোসিস্টেম 2 এর সাথে এই ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্সটা থাকে, যে সবসময় ওয়াটারকে ভেঙে ইলেকট্রন সাপ্লাইয়ারের কাজ করে। তাহলে দুটোই তো রাইট অপশান, তাহলে বোথ 1 and 2 এই দুটোই, মানে অপশান ইজ দ্য ট্রু, কিন্তু কোনটা আগে হয় কোনটা পরে হয়? প্রথমে এই ইভেন্টটা হয়, তারপরে এই ইভেন্টটা হয়, তাহলে বোথ 1 and 2, দ্যাট ইজ দ্য রাইট সিকোয়েন্স। ওকে, তারপরের কোশ্চেন কি বলেছে দেখ, এটাও একটা অ্যাসারশন দিয়েছে।
যেখানে অ্যাসারশনে বলেছে PS1 দ্য রিয়াকশন সেন্টার ক্লোরোফিলে হ্যাজ অ্যাবজর্পশন পিক কততে বলেছে, এটা 700। PS1 অবভিয়াসলি 700-তে দেয়, সেটা ঠিক কথা, এটা ট্রু অপশন। আর PS2 হচ্ছে 680-তে দেয়, এটা ঠিক কথা। তার মানে দুটোই ট্রু। A and R ট্রু, আর R is not the correct explanations। অ্যাকচুয়ালি আর হচ্ছে নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। তার কারণটা কি, একটাতে বলেছে ভাই এটা খুব সহজ, তো এটা মানে কেউ ধর কোনো কিচ্ছু জানে না সে এমনি এই অ্যাসারশনটা করে আসতে পারবে। তার কারণ দুটো আলাদা আলাদা PS1 PS2। রিজনে বলেছে PS2 এর কথা, তাই তো, রিজনে বলেছে PS2 এর কথা, আর অ্যাসারশনে বলেছে PS1 এর কথা। একদমই ফিট করছে না, তো দেখলেই লোকে বুঝতে পারবে যে অ্যাসারশনটা এই রিজনটাই অ্যাসারশনটার সাথে যাবে না। তাহলে অপশন হচ্ছে এটা, আর ইজ নট ফিটেড উইথ দ্য অ্যাসারশনস, আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। কিন্তু দুটো স্টেটমেন্ট অ্যাকচুয়ালি ট্রু, এটা ঠিক কথা। মুভ টু নেক্সট ওয়ান। এখানে বলেছে ম্যাচ লিস্ট 1 লিস্ট 2, খুব সহজ জিনিস। দেখ এখানে 4টে জিনিস মেলাতে বলেছেন। তার আগে তোকে খুব সহজভাবে জানতে হবে, তুই যখন ফটো সিস্টেম পড়ছিস, তুই যখন দুটো ফটো সিস্টেমের কথা পড়ছিস, বা তুই ছাড়, তোকে আমি যদি বলি যে পুরো টোটাল ফটোসিনথেসিসটা তোকে আমি বলে দিচ্ছি, পুরো টোটাল ফটোসিনথেসিসটা বলে দিই। এটা একটা ক্লোরোপ্লাস্টের কথা তুই ভাব, যার মধ্যে বসে আছে প্রচুর থাইলাকয়েড, ঠিক হ্যাঁ। একটা দিকে আমি তোদেরকে বলবো লাইট রিয়াকশন, একটা দিকে বলবো ডার্ক রিয়াকশন। এটা ধর লাইট রিয়াকশন, এখানে লাইট পড়ছে এবং এখানে দুটো PS1 PS2 বসে আছে, PS2 PS1 বসে আছে, ঠিক হ্যাঁ। ওয়াটার ব্রেকডাউন হচ্ছে, ওয়াটার ভাঙছে, এবং এই যে লুমেন রিজিয়ান রয়েছে, এই লুমেন রিজিয়ানের মধ্যে দুটো ইলেকট্রন, দুটো প্রোটন আর হাফ O2 এটা তৈরি করছে, ঠিক হ্যাঁ, খুব ভালো কথা। এবং অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রান্সপোর্টেশনের মাধ্যমে যে জিনিসটা তৈরি হয়, দুটো জিনিস তৈরি হয়, একটা ATP একটা NADPH, এই দুটো জিনিস তৈরি হয়, ঠিক। এবার এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে বাইরে থেকে আসা কার্বন, বাইরে থেকে অ্যাটমসফেরিক কার্বন, সেটাকে ফিক্সেশন করে C3 সাইকেল চলে, সেটাকে ফিক্সেশন করার জন্য C3 সাইকেল চলে, এবং C3 সাইকেল চলে গিয়ে C3 সাইকেল কমপ্লিট হওয়ার পর একটা সুন্দর জিনিস পাওয়া যায়। সেটা কি, গাছের পাতায় সূর্যালোকের উপস্থিতিতে জলের সাহায্যে খাদ্য তৈরি হয়, সেই খাদ্যটা হচ্ছে এই সুগার, ঠিক আছে। তাহলে এই কার্বোহাইড্রেট যেটা তৈরি হলো, সেটা C3 সাইকেল করে তৈরি হলো বাইরে থেকে আসা এই কার্বনটাকে ফিক্সেশন করে। তাহলে অ্যাকচুয়ালি যে কেসটা হচ্ছে, আমরা এইখানে দেখতে পাচ্ছি দিস ইজ লাইট রিয়াকশন, আর এটা কি, দিস ইজ ডার্ক রিয়াকশন। এটা আলোর অনুপস্থিতিতে হয়, এখানে কোনো লাইট থাকে না, এটা লাইট থাকে। কিন্তু এই যে ডার্ক রিয়াকশন, অ্যাকচুয়ালি দ্যাট ইজ ডিপেন্ডিং অন দ্য প্রোডাক্ট অফ লাইট রিয়াকশন। লাইট রিয়াকশনের উপর নয়, কিন্তু লাইট রিয়াকশনের প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট। প্রোডাক্ট হচ্ছে ATP আর NADPH। অ্যাকচুয়ালি এই দুটো যদি অ্যাসিমিলেটরি পাওয়ার হিসাবে কাজ না করে, তাহলে এই ইনঅর্গানিক কার্বনকে ফিক্সিং করাটা খুব ডিফিকাল্ট। তো তাহলে আমাদের যেটা, এবার আমরা একটু এখানে ফিরি, তাহলে লাইট রিয়াকশানে আমরা যে জিনিসটা হতে দেখি, জলকে আমরা ভাঙতে দেখি, ঠিক। জল ব্রেকডাউন হচ্ছে, ব্রেকডাউন করে হাফ O2 তৈরি করছে, দুটো ইলেকট্রন তৈরি করছে, দুটো প্রোটন তৈরি করছে। এটা একটার জন্য, 1 মলিকিউল অফ H2 এর জন্য। দুটোর জন্য কত হবে, একটা গোটা O2 তৈরি করবে, 4টে ইলেকট্রন তৈরি করবে, 4টে প্রোটন তৈরি করবে, এই কটা জিনিস তৈরি হবে। তার মানে ফটোলাইসিস অফ দ্য ওয়াটার লাইট রিয়াকশনের কাজ। তার মানে বি হচ্ছে 1। এবার B1 দু জায়গায় রয়েছে, তার মানে আমার হাতে খুব সুন্দরভাবে আমি যেটা দেখতে পেলাম, 2 হচ্ছে না আর 4 হচ্ছে না। তাহলে আমাকে আরেকটা দেখতে হবে, ফটো রেসপিরেশন এবং কেলভিন সাইকেল। এটা সবসময় মাথায় রাখ, কেলভিন সাইকেল মানেই হচ্ছে যেটা C3 সাইকেল। তোদেরকে অনেক তোরে জাস্ট ছোট্ট করে বলে দিই, তোদের ডার্ক রিয়াকশনের মধ্যে জাস্ট রিভিশন করাই, তোদের ডার্ক রিয়াকশনটা মাথায় রাখ। তোদের ডার্ক রিয়াকশনে C3 সাইকেল পড়তে হয়, C4 সাইকেল পড়তে হয়, C2 সাইকেল পড়তে হয়। C4 যাকে বলা হয় সেটা হচ্ছে জাস্ট খুব সহজ একটা জিনিস, C4 হচ্ছে C2 কে অ্যাভয়েড করার জন্য C4 করা হয়। আর এই C3 যেটা কমন,
যেটা কমন সমস্ত প্ল্যান্টের জন্য। তাহলে এই C3 সাইকেলে যে প্রোডাক্ট যেটা তৈরি হয় সেটা হচ্ছে PGA, ঠিক আছে, PGA তৈরি হয়। আর C4-এ যে প্রোডাক্ট তৈরি হয়, C4-এ নর্মালি যে প্রোডাক্ট ফার্স্ট যে প্রোডাক্ট তৈরি হয় দ্যাট ইজ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। এবং তার সাথে অ্যালং উইথ দ্য C3 সাইকেলও কিন্তু চলে, তার সাথে অ্যালং উইথ C3 সাইকেল চলে সুগারকে তৈরি করার জন্য। আর C2 সাইকেল যেটাকে আমরা বলি ফোটো রেসপিরেশন, যেটাকে আমরা বলি ফোটো রেসপিরেশন, যেখানে কোনো রকম কোনো সুগার তৈরি হয় না। এবং এই ফোটো রেসপিরেশনের প্রথম প্রোডাক্ট হচ্ছে পিজি, যেটা হচ্ছে ফসফোগ্লাইকোলেট, ঠিক আছে। তাহলে আমরা এই তিনটে জিনিসের কথা মাথায় রাখবো। একটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি, দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রোডাক্ট অফ দ্য C4, C3-র জন্য ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে PGA, আর C2 এর জন্য ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে PG। এইবার তুই ম্যাচ দ্য ফলোইংয়ে ফের দেখ। তাহলে ফোটো রেসপিরেশন হচ্ছে ফসফোগ্লাইকোলেট, তার মানে হচ্ছে C হচ্ছে 4, তার মানে C4, C হচ্ছে 4, C4 কোথায় আছে, C4 এখানে আছে, তার মানে এখানেও হলো না। এই দেখ B1C4, B1C4, তার মানে আমাকে আরও একটা কিছু দেখতে হবে। তাহলে কেলভিন সাইকেল ডি এর কেলভিন সাইকেল, দেখ কেলভিন সাইকেল খুব সহজ একটা জিনিস। কেলভিন সাইকেল তোরা যখন দেখিস, কেলভিন সাইকেল যখন চলে, অ্যাকচুয়ালি যখন কেলভিন সাইকেল চলে তখন তার একটা সাবস্ট্রেট আছে, এটা মাথায় রাখ। যখন কেলভিন সাইকেল চলে মানে যখন C3 সাইকেল যখন চলছে, C3 সাইকেলে একটা বিখ্যাত এনজাইম আছে যাকে আমরা কি বলি, রুবিস্কো এনজাইম। রুবিস্কো এনজাইম, তার একটা সাবস্ট্রেট আছে, তার নাম হচ্ছে RUBP, ঠিক আছে, রাইবিউলোজ বিসফসফেট। এবং এই দুটোর সাহায্যে এবং একটা কার্বনকে, অ্যাটমসফেরিক কার্বনকে ফিক্সিং করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে PGA তৈরি হয়, এই জিনিসটা তৈরি হয়। তাহলে এই RUBP-টা কে, RUBP-টা হচ্ছে এই এনজাইমটার সাবস্ট্রেট, ঠিক আছে। এবার ম্যাচ দ্য ফলোইংয়ে তুই ফের দেখ, এখানে দেখ RUBP রয়েছে, RUBP রয়েছে। তাহলে এখানে কেলভিন সাইকেল হচ্ছে C2, তার মানে ডি হচ্ছে 2, ডি হচ্ছে 2, ব্যাস আর কিছু দেখার নেই, ডি হচ্ছে 2, এটা হচ্ছে আনসার, তার মানে আনসার 3, ঠিক আছে। আর আনসার 3, আর এ কি C4 এর ক্ষেত্রে আমরা যেটা দেখি, C4 যেটা 3 হবে কার্বন মলিকিউল, যেটা ফসফোইনল, যেটা পিজি, ঠিক আছে, যেটা C4, আচ্ছা না C4 বলেছে, যেটা কার্বন মলিকিউল, যেটা ফসফোইনল, মানে PEP, ফসফোইনল পাইরুভেট, বেসিক্যালি যে কার্বন অ্যাকসেপ্টারের অ্যাকচুয়ালি কাজ করে, যেটা ফসফোইনল পাইরুভেট, যেটা C4-এ আমরা দেখতে পাই। সেটা সম্পর্কে আর কিছু এখানে কিছু বলার নেই, জাস্ট এর নামটাই এখানে বলেছে, কোনো সাইকেলের কোনো ব্যাপার নেই। তাহলে এইটা আমাদের মাথায় থাকতে হবে, ঠিক আছে, এটা আমাদের মাথায় থাকতে হবে। তাহলে অপশান হচ্ছে আমাদের 3। নেক্সট কোয়েশ্চেন আমি পুরোটাই রিভিশন করিয়ে দিচ্ছি, আচ্ছা এটা মাথায় রাখিস কিন্তু, এই যে ফার্স্ট প্রোডাক্টগুলো কী কী, এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট, এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট, আর এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট, এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট। তাহলে এইগুলো মাথায় রাখিস, PGA অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে ফসফোগ্লাইকোলেট PG, ঠিক আছে। তাহলে এই 3টে জিনিস মাথায় রাখিস, একবারে তোদের পড়া হয়ে গেল। আচ্ছা পরেরটাতে কি বলেছে দেখ, দ্য ডার্ক রিয়াকশন অফ দ্য ফটোসিনথেসিস আর অ্যাকচুয়ালি নট টোটালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লাইট রিয়াকশন। অবভিয়াসলি তো আমি যেটা বললাম, লাইট রিয়াকশনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, কিন্তু লাইট রিয়াকশনের প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট। দেখা যাক এখানে আছে কিনা সেই লাইনটা। বেসিক্যালি দে ইউটিলাইজ দ্য প্রোডাক্ট অফ লাইট রিয়াকশন। প্রোডাক্টটা কে, প্রোডাক্টে ATP আর NADPH, এই দুজন, ঠিক আছে। পরের কোশ্চেন দেখ, কনসিডার দ্য সিচুয়েশন ওয়ার দ্য ফটোসিনথেসিস ইজ গোয়িং টু at the steady space in the typical experiment with the light on and carbon dioxide is being combined with the ribulose bisphosphate to produce the 3-phosphoglycerate. খুব ভালো কথা। Suddenly the source of carbon dioxide is eliminated. Okay, what changes to the concentration of 3-PG and RUBP? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে যেখানে RUBP, রুবিস্কো তো আছেই, রুবিস্কো একটা এনজাইম, তার সাবস্ট্রেট হচ্ছে RUBP, তার সাথে কার্বনকে ফিক্সেশন করে, অ্যাটমসফেরিক কার্বনকে ফিক্সেশন করে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে PGA তৈরি হচ্ছে। খুব ভালো কথা। হঠাৎ করে দেখা গেল এক্সপেরিমেন্টালি তুই এটা দেখতে চাইছিস যে এই কার্বনের পরিমাণটাকে তুই কমিয়ে দিলি, তাহলে কি হবে ভাই, তাহলে এই যে পিজির তৈরি হওয়ার যে অ্যামাউন্টটা সেটাও তার মানে রিডিউসড হবে। তার মানে পিজি অ্যাকচুয়ালি দেখ এই কার্বনটাকে ফিক্সেশন করেই তো তৈরি হচ্ছে,
তাহলে কার্বনের পরিমাণ তুই যদি কমিয়ে দিস তাহলে অবভিয়াসলি পিজির পরিমাণ কমতে থাকবে এবং আরইউবিপির কনসেন্ট্রেশনটাও সেম থাকবে, খুব একটা কমবে না। তাহলে আরইউবিপিটা মোটামুটি সেম থাকতে পারে, আরইউবিপির কনসেন্ট্রেশনটা অলমোস্ট সেম থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখানে সেটাই বলেছে যে কি কি হতে পারে, বা আরইউবিপি রাইজও করতে পারে, মানে যেহেতু কাজে লাগছে না আরইউবিপি, কারণ আরইউবিপি শুধু একা থাকলে তো হবে না, তো এখানে কার্বনের পরিমাণটা কমিয়ে দিচ্ছিস। ও বাইন্ড করবে কার সাথে ভাই? ও বাইন্ড না করলে তো পিজিএ তৈরি করতে পারবে না। তাহলে কার্বনের পরিমাণ কমে গেলে এটা বেড়ে যাবে, ওটাও তাহলে কমে যাবে। এটা আলটিমেট দ্য প্রোডাক্ট, এটা আলটিমেট দ্য ফার্স্ট প্রোডাক্ট, দিস ইজ দ্য ফার্স্ট প্রোডাক্ট অফ দ্য C3 সাইকেল, যেটা পিজিএ। তাহলে এই জিনিসটা কমে যাবে যদি কার্বন না থাকে। তাহলে কি হচ্ছে, পিজিএ লেভেলটা তার মানে ফল করবে এবং আরইউবিপি লেভেলটা তাহলে রাইজ করবে। ওকে, তাহলে অপশন 2 হচ্ছে কারেক্ট অপশন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এটা লিখে দিই এখানে। আচ্ছা, এই প্রশ্নটা কি বলেছে দেখ, আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট দ্যাট ট্রু ফর C4 বাট নট ফর C3। C4 এর জন্য কারেক্ট বাট C3 এর জন্য নয়। অ্যাকচুয়ালি একটা জিনিস বলে রাখা ভালো, এই যে C4 সাইকেলটা তুই যখন দেখিস, C3 সাইকেল এটা আমি কি বললাম যে এটা কমন ফর অল প্লান্ট, সমস্ত প্ল্যান্টে হয়। এই C3 সাইকেল কোথায় হয়? এই C3 সাইকেল একটা স্পেশাল জায়গায় হয়, তার কোন জায়গাটায় হয়? সেটা হচ্ছে পাতার যে মেসোফিল সেল আছে, পাতার মেসোফিল সেল, যেখানে অ্যাকচুয়ালি রুবিস্কো নামের একটা এনজাইম বাস করে এবং তার সাথে থাকে আরেকজন, সে হচ্ছে আরইউবিপি ওর সাবস্ট্রেট, এবং এরা দুজন রিয়াকশন করে আলটিমেট গিয়ে তৈরি করে হচ্ছে পিজিএ। এইটা হচ্ছে আমাদের C3 সাইকেলের বেসিক ফান্ডা। ঠিক আছে, যে মেসোফিল সেল সেখানে বসে আছে রুবিস্কো এবং তার সাবস্ট্রেট হচ্ছে আরইউবিপি, সেইটা অ্যাকচুয়ালি পিজিএ তৈরি করে। কিন্তু C4 এর গল্পটা কি? C4 এর আবার দুটো জায়গা থাকে, একটা থাকে বিএসসি সেল যেটাকে আমরা বলি বান্ডিল শীথ সেল, আরেকটাকে আমরা বলি এমএসসি সেল বা মেসোফিল সেল। ঠিক আছে, আরেকটাকে বলি আমরা মেসোফিল সেল। তাহলে দুটো জায়গা থাকে। এই যে একটা অ্যানাটমি, এই অ্যানাটমিটাকে আমরা কি বলি? এই অ্যানাটমিটাকে আমরা বলি ক্রানস অ্যানাটমি। এই অ্যানাটমিটাকে আমরা কি বলি? এই অ্যানাটমিটাকে আমরা বলি ক্রানস অ্যানাটমি। দিস ইজ দ্য স্পেশাল অ্যানাটমি। এইবার দেখ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যখন তোরা C4 সাইকেল দেখছিস, C4 সাইকেলটা একবার বলে দিই তোদেরকে। C4 সাইকেলে অ্যাকচুয়ালি উপরের দিকে যে সেলটা রয়েছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি মেসোফিল সেল। আর নিচের দিকে যে সেলটা রয়েছে সেই সেলটা বেশ মোটা হয়, তাকে আমরা কি বলি? বান্ডিল শীথ সেল। এই বান্ডিল শীথ সেলের মধ্যে দিয়ে না পারে কার্বন ডাইঅক্সাইড ঢুকতে, না পারে অক্সিজেন ঢুকতে, এবং এইখানে রুবিস্কো থাকে বসে, এবং এই যে বিএসসি সেল, এখানে কার্বনকে ফিক্সেশন করার জন্য একজন রয়েছে, সে হচ্ছে পিইপি বা পেপকেস বলতে পারিস, ফসফোইনল পাইরুভেট, যেটা 3 কার্বনের একটা প্রোডাক্ট। তাহলে বাইরে থেকে আসা যে কার্বন ডাইঅক্সাইড সেটার সাথে যুক্ত হয়ে 1 মলিকিউল অফ কার্বনের সাথে যুক্ত হয়ে 3 মলিকিউল অফ পেপ, যেটা ফার্স্ট প্রোডাক্ট যেটা তৈরি করে সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা 4 কার্বনের প্রোডাক্ট। তারপর সেখান থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়, যেটা 4 কার্বনের প্রোডাক্ট। ম্যালিক অ্যাসিড এখানে ঢুকে আসে, আবার ব্যাক টু ব্যাক অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তারপর সেখান থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। পাইরুভিক অ্যাসিডটা 3 কার্বনের, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা 4 কার্বনের। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, সেই কার্বন ডাইঅক্সাইডকে ক্যাচ আপ করে এই রুবিস্কো, এবং ক্যাচ আপ করে C3 সাইকেল কন্টিনিউ করে সুগার তৈরি করে। এইটা বেসিক ফান্ডা। তার মানে C3 সাইকেল এবং C4 সাইকেল, খুব শর্টে রিভিশন করালাম, C3 সাইকেল C4 সাইকেল একসাথে চলে। এবং যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে ফার্স্ট যে প্রোডাক্ট যেটা তৈরি হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেটা কিন্তু 4 কার্বনের প্রোডাক্ট তৈরি হলো। এটা C4 সাইকেল আমরা দেখলাম, যেখানে দুটো কম্পার্টমেন্ট থাকে, একটা মেসোফিল সেল, একটা বান্ডিল শীথ সেল। অ্যাকচুয়ালি C3 সাইকেল বা তুই যে কোনো সাইকেল দেখ, সেখানে রুবিস্কো কিন্তু মেসোফিলে থাকে, বাট C4 এর ক্ষেত্রে রুবিস্কো অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য বান্ডিল শীথ সেল। রুবিস্কো সব সময় বান্ডিল শীথ সেলে রয়েছে, এটা মাথায় রাখ। C4 এর ক্ষেত্রে রুবিস্কো অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য বান্ডিল শীথ সেল, এটা মাথায় রাখ। এবং এই স্পেশাল অ্যানাটমিটাকে ক্রানস অ্যানাটমি বলে। তাহলে এবার যদি আমরা কোশ্চেনে ফিরি, খুব সহজভাবে রিভিশন করালাম, তাহলে এবার যদি আমরা প্রশ্নে ফিরি যে C4 এর জন্য আছে বাট C3 এর জন্য নয়,
তাহলে ইনিশিয়ালি ফিক্স দ্য মেসোফিল সেল 4 কার্বন কম্পাউন্ড, অবভিয়াসলি তাই মেসোফিল সেলে অক্সালো তুই দেখ এখানে মেসোফিল সেলে এই যে মেসোফিল সেল, দিস ইজ দ্য মেসোফিল সেল, এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে যেটা 4 কার্বনের প্রোডাক্ট। তাহলে প্রথম অপশানটাই দ্য রাইট অপশান। আর কিছু দেখে আমার লাভ নেই, কারণ এখানে ট্রু বলেছে, আর কিছু দেখে লাভ নেই। মানে তুই ফার্স্ট অপশান পেয়ে গেলে ইউ আর ভেরি ভেরি মাচ লাকি, তো বাকি অপশান তোকে আর পড়তে হবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, কোনো জটিলতার কোনো জায়গা নেই। মেসোফিল সেলে আমরা 4 কার্বনের প্রোডাক্ট পাই, যেটা কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এইভাবে তোরা টাইম বাঁচাতে পারিস, বাকি আর কিচ্ছু দেখে লাভ নেই। তাহলে তোদের এই জায়গাটা রিভিশন হয়ে গেল। আচ্ছা, এটিপি সিনথেসিস বেসিক্যালি লিঙ্কড টু, দেখ এটিপি সিনথেসিস কিসের মাধ্যমে হয়? এটিপি সিনথেসিসের অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে কেমিওসমোটিক থিওরি। কেমিওসমোটিক থিওরিতে আমরা কি দেখি, আরও ছোটো করে আঁকি। কেমিওসমোটিক থিওরিতে আমরা কি দেখি, এখানে অ্যাকচুয়ালি মেমব্রেনের মধ্যে বসে থাকে F0 F1 পার্টিকেল। এটা মানুষের গুলিয়ে যায়, যেটা ও এর মতো দেখতে সেটা 1, যেটা 1 এর মতো দেখতে সেটা ও, মানে FO। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এটিপি সিনথেস, এটাকে আমরা বলি এটিপি সিনথেস মলিকিউল। তাহলে এই যে PS1 PS2 প্রথমে পাবো, তারপর PS1 পাবো। অ্যাকচুয়ালি এখানে যে ইলেকট্রন ট্রান্সপোর্টেশন হয়, এবং ইলেকট্রন ট্রান্সপোর্টেশনের সময়তে প্রচুর পরিমাণে, তোর কিচ্ছু মাথায় রাখতে হবে না, তুই জাস্ট এটা তুই মনে রাখ, ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করার সময় প্রচুর পরিমাণে এই যে লুমেন রিজিয়ান থাইলাকয়েডের এই যে লুমেন রিজিয়ান, জাস্ট বেসিকটা মাথায় রাখ, থাইলাকয়েডের লুমেন রিজিয়ানটাতে এই যে H+ এর গ্র্যাডিয়েন্টটা বাড়তে থাকে। থাইলাকয়েডের লুমেন রিজিয়ানে H+ এর গ্র্যাডিয়েন্ট বাড়তে থাকে। একটা ছোট্ট গল্প বলে দিই, যতবার তুই মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্টেশনে দেখেছিস এবং ফটোসিনথেসিসের সেম গল্প। সেটা কি গল্প? সেটা হচ্ছে যতবার ইলেকট্রনকে তুই ঘোরাবি ততবার তোকে H+ কে নিয়ে আসতে হবে। H+ কে কোথায় নিয়ে আনবি? আর তো জায়গা নেই। H+ কে নিয়ে আসার জায়গা একমাত্র এই লুমেন রিজিয়ান। তাহলে এই লুমেন রিজিয়নে H+ এর গ্র্যাডিয়েন্টটা বাড়তে থাকবে, এবং H+ এর গ্র্যাডিয়েন্ট একটা টাইম পর বাড়তে এমন জায়গায় পৌঁছে যাবে যে এই পুরো লুমেন রিজিয়নটা চার্জড হয়ে যাবে, তাহলে এটা ড্যামেজড হয়ে যাওয়ার চান্সেস আছে। তাহলে যত H+ রয়েছে সব আবার এই এটিপি সিনথেস দিয়ে বার করে নিয়ে আসতে হবে। বার করে নিয়ে আসার সময়তে খুব ভালো একটা কাজ হয়, সেটা কি হয়? এটিপি আর পিআই এর সাহায্যে যেটা হয় সেটা হচ্ছে এটিপি তৈরি হয়, এবং সমস্ত H+ যেগুলো লুমেন রিজিয়নে জমা হয়েছিল সেগুলো আবার ব্যাক টু ব্যাক স্টোমাল রিজিয়নে ফিরে আসে, এবং এই এটিপি যেটা সিনথেসিস হলো, এই যে এটিপি যেটা সিনথেসিস হলো, 3টে পয়েন্ট বলছি মাথায় রাখ। কাকে কাকে দরকার? F0 F1 পার্টিকেলকে দরকার। তার জন্য এই থাইলাকয়েডের যে মেমব্রেনটা সেটাকে ইনট্যাক্ট থাকতে হবে, থাইলাকয়েডের মেমব্রেনটাকে ইনট্যাক্ট থাকতে হবে। তোকে যদি আমি একটা বুদ্ধি করে প্রশ্ন করি, তোকে যদি আমি বলি এইখানটা থাইলাকয়েডের মেমব্রেনটা এরকম ফুটো, এখানে একটা হোল রয়েছে, তাহলে H+ গুলো জাস্ট এখান দিয়ে বেরিয়ে যাবে, বেরোবে কিনা? তাহলে H+ গুলো কি হবে? এখান দিয়ে বেরিয়ে যাবে, কেউ এখান দিয়ে আর বেরোবে না। তাহলে যদি এরকম জায়গায় কিছু গ্যাপ থাকে তাহলে সমস্ত H+ এখান দিয়ে বেরিয়ে আসবে। তাহলে H+ বেরিয়ে তো যাবে, কিন্তু এটিপি কে তৈরি করবে ভাই? এটিপি তৈরি করার কেউ নেই, কারণ এটিপিটা তৈরি তখনই হবে যখন এই মোটর প্রোটিনটাকে আমি ইউজ করব, ঠিক আছে। এবং এই মোটর প্রোটিনটা সবসময় প্রোটন মোটিভ ফোর্সে চলে, প্রোটনের ফোর্সে চলে, তাই জন্য H+ এখান দিয়ে বেরোলে তবেই এটিপি তৈরি হওয়া পসিবিলিটি আছে। তাহলে এখান দিয়ে H+ যদি বেরিয়ে যায় তাহলে এটিপি তৈরি হবে না, তার জন্য ইনট্যাক্ট থাকতে হবে এটা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে H+ এর গ্র্যাডিয়েন্ট লুমেনে বেশি থাকতে হবে, H+ এর গ্র্যাডিয়েন্ট লুমেন রিজিয়নে অনেকটাই বেশি থাকতে হবে। এই 3টে জিনিস মাথায় রাখতে হবে। তাহলে এবার আমি এখানে যাই, দেখ ডেভেলপমেন্ট অফ দ্য ইলেকট্রন গ্র্যাডিয়েন্ট, ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাটমিক গ্র্যাডিয়েন্ট, ডেভেলপমেন্ট অফ দ্য প্রোটন গ্র্যাডিয়েন্ট অ্যাক্রস দ্য মেমব্রেন। কিছুই না, এটা কি হবে তাহলে? এটিপিটা অ্যাকচুয়ালি তৈরি হয় প্রোটন গ্র্যাডিয়েন্টের জন্য, এই H+ এর জন্য। এই H+ এর জন্য প্রোটন, ইলেকট্রনের গ্র্যাডিয়েন্ট, এখানে ইলেকট্রন কোথায়? কিছু বললাম, ইলেকট্রনের কিছু ব্যাপার এখানে নেই, ইলেকট্রনের কোনো ব্যাপার নেই, এখানে অ্যাটমিক গ্র্যাডিয়েন্টের কোনো ব্যাপার নেই, এখানে মেমব্রেন ট্রান্সপোর্টেশনের কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট প্রোটন গ্র্যাডিয়েন্টের ব্যাপার রয়েছে। তাহলে অপশান 3, ঠিক আছে। পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে দেখ। দ্য অ্যাকসেপ্টার, এখানে জাস্ট তোকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, কি কি বলেছে জাস্ট দেখে নে। যে দ্য ব্ল্যাঙ্কে বলেছে অ্যাকসেপ্টার অফ, আবার ব্ল্যাঙ্কে বলেছে হুইচ অফ দ্য লোকেটেড, আবার ব্ল্যাঙ্কে 3টে জায়গা, টোটাল 4টে জায়গা। বেশ,
খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রাইমারি অ্যাকসেপ্টার একটা কিছু হতে পারে। তাহলে ফার্স্ট হচ্ছে, আমি এটা জাস্ট নর্মালি ধরে নিলাম, কিছুই আমি জানি না, মানে প্রাইমারি অ্যাকসেপ্টার অফ ইলেকট্রন, প্রাইমারি অ্যাকসেপ্টার of electron located কি হতে পারে, আউটার সাইড, অবভিয়াসলি আউটার সাইডই হবে, কারণ অ্যাকচুয়ালি যারা থাকে সেটা ওই আউটার সাইডের রিজিয়নের দিকেই থাকে। তাহলে আউটার সাইড, তাহলে outside of the membrane and transfer, outside of the membrane and its electron is not to the electron carrier but to the, কি হবে, তাহলে অবভিয়াসলি এটা প্রোটন ক্যারিয়ার হবে। লাস্ট ওয়ান হচ্ছে প্রোটন ক্যারিয়ার। তাহলে এই চারটে জিনিস আমি লিখলাম, এটা 1 নম্বর ব্ল্যাঙ্কসে রয়েছে, এটা 2 নম্বরে রয়েছে, এটা 3 নম্বরে রয়েছে, এটা 4 নম্বর ব্ল্যাঙ্কে রয়েছে। তাহলে কি কি দেখা যায় পুরো সেন্টেন্সটা পড়ে, এটা হচ্ছে প্রাইমারি অ্যাকসেপ্টার অফ দ্য ইলেকট্রন হুইচ ইজ লোকেটেড আউটার সাইড অফ দ্য মেমব্রেন ট্রান্সফার ইটস ইলেকট্রন টু দ্য ইলেকট্রন ক্যারিয়ার বাট নট টু দ্য প্রোটন ক্যারিয়ার। ইলেকট্রন প্রোটন ক্যারিয়ারের কাছে যাবে কি, যাবে না, ইলেকট্রন অন্য লোকের কাছে যাবে, আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টারের কাছে যাবে, প্রোটনের কাছে কেন যাবে? আর প্রোটন ক্যারিয়ার এখানে কেউ নেই ভাই ফটোসিনথেসিসে, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে কারেক্ট অপশন কোথায় আছে? প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, আউটার প্রোটন ক্যারিয়ার, প্রাইমারি, আচ্ছা এটা প্রোটন বলেছে, এই তো প্রাইমারি ইলেকট্রন আউটার প্রোটন ক্যারিয়ার, তার মানে অপশন 2 হচ্ছে কারেক্ট। এরকম আসতে পারে পরীক্ষায়, এটা খুব টাইম কনজিউমিং কোয়েশ্চেন, তো সময়টা বেশি খাবে, আর কিছু না, তোকে 4টে অপশন পড়ে বুদ্ধি করে উত্তর করতে হবে। আচ্ছা, তারপরেরটা কি বলেছে, হোয়াট ডাজ এক্স্যাক্টলি NADP রিডাক্টেজ এনজাইম লোকেটেড। NADP রিডাক্টেজ এনজাইম সবসময় মাথায় রাখ স্টোমাল রিজিয়নে থাকে, সবাই স্টোমাল রিজিয়নেই থাকে, কেউ থাকে না থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে, সবাই স্টোমাল রিজিয়নের মধ্যেই থাকে। তাহলে কি হবে, দিস ইজ দ্য স্টোমাল রিজিয়ন অফ দ্য থাইলাকয়েড মেমব্রেন। অ্যাকচুয়ালি NADPH রিডাক্টেজ মানে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। NADPH রিডাক্টেজ কোথায় করলাম, এই যে এখানে, এটা পুরোটাই স্টোমাল রিজিয়নে, যে NADPH রিডাক্টেড এটা পুরোটাই স্টোমাল রিজিয়নে রয়েছে, থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে দুজনকে তুই পেতে পারিস, কিছু কিছু বইতে ছবি রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি থাকে না, শুধু পিসিটা থাকে, ঠিক আছে, শুধু পিসি, যেটা হচ্ছে একটা মোবাইল একটা কম্পোনেন্ট, যেটা এদিক ওদিক মুভ করতে পারে, এটা হচ্ছে পিসি, যেটা প্লাস্টোসাইনিন, এই জিনিসটা থাকে, যেটা থাইলাকয়েড মেমব্রেনের মধ্যেই থাকে, ঠিক, বাট এটা মুভেবল, এটা মুভ করতে পারে, জায়গা পরিবর্তন করতে পারে, কিন্তু বাকি এরা সবাই স্টোমাল রিজিয়নে রয়েছে। এই FES, FD, FNR, NADPH রিডাক্টেজ, pheophytin, PQ, cytochrome B6, everything, they are all present in the stomal region, এটা মাথায় রাখ, they are all present in the stomal region। তাহলে এখানে জাস্ট ডাইরেক্ট প্রশ্ন, কিন্তু তোকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলেছে দেখ, দ্য বান্ডিল শীথ সেল ইজ রিচ। বান্ডিল শীথ সেল মানেই হচ্ছে, তোকে কি ভাবতে হবে, বান্ডিল শীথ সেল মানেই হচ্ছে C4 সাইকেলের কথা ভাবতে হবে, যেখানে আমরা ক্রানস অ্যানাটমি দেখতে পাচ্ছি, তাহলে ক্রানস অ্যানাটমির মধ্যে আমরা যেটা দেখি যে রিচ কি থাকে, অবভিয়াসলি বান্ডিল শীথ সেলের মধ্যে, এটা যদি আমাদের মেসোফিল সেল হয় আর তার নিচে রয়েছে ঠিক বান্ডিল শীথ সেল, যেখানে থাকবে কে, রুবিস্কো রয়েছে, আর মেসোফিল সেলে রয়েছে PEP, পেপকেজ রয়েছে, তাহলে কি হবে, বান্ডিল শীথ সেলের মধ্যে রুবিস্কো থাকবে বেশি, আর ল্যাক মানে নেই, কে নেই, পেপকেজ নেই, কারণ পেপকেজ কোথায় থাকে, পেপকেজ মেসোফিলে থাকে, আর রুবিস্কো সবসময় বান্ডিল শীথে থাকে, তাহলে অপশন 1, ঠিক আছে। তারপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ রং রিগার্ডিং ফটো রেসপিরেশন মানে যেটা বোঝায় সেটা হচ্ছে C2 সাইকেলকে বোঝায়, সেটা হচ্ছে C2 সাইকেলকে বোঝায়। C2 সাইকেল কমপ্লিটলি ইজ দ্য ওয়েস্টফুল প্রসেস, কারণ এখানে রুবিস্কো অক্সিজেনের সাথে বাইন্ড করে এবং আলটিমেটলি
কোনো সুগার তৈরি করতে পারে না, উল্টে আরও এটিপি ওর ইউটিলাইজড হয়, এটিপি আরও ব্যবহার হয়ে যায়, ইউটিলাইজড হয়ে যায়। এবং যেটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, 3টে কম্পার্টমেন্ট নিয়ে পুরো গোটা সাইকেলটা চলে। 3টে কম্পার্টমেন্ট কি কি আমি বলেছিলাম, কি সিপিএম বলেছিলাম, ক্লোরোপ্লাস্ট, পেরক্সিজোম আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে এই 3টে সাইকেল নিয়ে, 3টে কম্পার্টমেন্ট নিয়ে গোটা সাইকেলটা চলে। কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি মাচ ওয়েস্টফুল, কারণ এখানে কোনো সুগার কিছু তৈরি হয় না, কারণ অক্সিজেনের সাথে ও বাইন্ড করে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, কোনটা রং হচ্ছে প্রোডাকশন অফ দ্য লিটিল সুগার। কোনো সুগার তৈরি হয় না ভাই, কোনো সুগার তৈরি হয় না। তাহলে এটাই হচ্ছে দ্য রাইট অপশন, ইউটিলাইজেশন অফ দ্য এটিপি। দেখ আমি কয়টা পয়েন্ট বলেছি, এই যে এটিপি ইউটিলাইজড হয়, ঠিক আছে, রিলিজড অফ CO2 আর ওয়েস্টফুল প্রসেস, এই সব কটা পয়েন্টে আমি বলেছি। এবং এই 3টে পয়েন্ট অ্যাকচুয়ালি ট্রু, তাহলে কোনটা রং, একটাই রং যে লিটিল সুগার তৈরি হয় বলছে, কিন্তু এখানে কোনো সুগার তৈরি হয় না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফলস স্টেটমেন্ট এবং এটাই হচ্ছে রাইট অপশন 2। পরের প্রশ্নটা যাওয়া যাক, কি রয়েছে দেখা যাক। Which of the following is required for the dark reaction of the photosynthesis? ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশানে কাকে কাকে লাগে। দেখ এই ছবিটার দিকে তাকা, এই ছবিটাও তোদেরকে করে দিলাম। যারা ইউটিউবে ক্লাস দেখবি, যারা ধর আমাদের স্টুডেন্ট নয়, তাদেরও কাজে লাগবে ভাই। খালি ব্যবহার কর, আমাদেরকে একটু ব্যবহার কর, আমাদের কথা একটু শুনে একটু জিনিসগুলোকে কনসাইজ করার চেষ্টা কর, প্র্যাকটিস করার চেষ্টা কর। আমি এত ফাস্ট একটা ফটোসিনথেসিস লেকচার, ইট উইল টেক 4টে 5টা অনেকগুলো ক্লাস লাগে। আমি কতক্ষণ নেব, আমি বেশিক্ষণ নেব না, 1 ঘন্টা 45 মিনিট এরকম নেব, তাতে পুরো টোটাল ফটোসিনথেসিস উইথ কোয়েশ্চেন সলভ দুটোই হয়ে যাবে। তাহলে ডার্ক রিয়াকশানে কি কি লাগে, ডার্ক রিয়াকশানে এই যে লাইট রিয়াকশান থেকে আসা ATP লাগে, NADPH লাগে, এই দুটো জিনিস লাগে, এবং বাইরে থেকে আসা এই কার্বন লাগে। তাহলে 3টে জিনিস লাগে, একটা ATP লাগে, একটা NADPH লাগে, আর একটা কী লাগে, বাইরে থেকে আসা CO2। তার মানে এই 3টে জিনিস এখানে কাজে লাগছে, বেশ কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে কি কি লাগছে, প্রথমত CO2 লাগছে, ATP লাগছে, NADPH লাগছে, মানে C, D আর E লাগছে, অপশন 2। কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইট উইল বি মাচ মোর, তোর চোখের সামনে ছবিগুলো ভেসে উঠবে। এটা কি, হাউ মেনি মলিকিউল অফ দ্য ATP and NADPH ইজ রিকোয়ার্ড ফর এভরি মলিকিউল অফ দ্য CO2 ফিক্সেশন ইন দ্য কেলভিন সাইকেল। যখন তুই কেলভিন সাইকেল দেখছিস, কেলভিন সাইকেলে খুব সহজ একটা জিনিস ভাই, ঠিক আছে, খুব সহজ জিনিস। কেলভিন সাইকেলে RUBP ভালো করে মাথায় রাখ, এটা 5 কার্বনের প্রোডাক্ট, এটার সাথে 2টো PGA তৈরি হচ্ছে, PGA হচ্ছে 3 কার্বনের প্রোডাক্ট, বাইরে থেকে আসছে একটা CO2। তাহলে একটা CO2 আর 5টা CO2 মিলে হচ্ছে টোটাল 6টা CO2, যেটা ভেঙে তৈরি হচ্ছে 3 কার্বন, মানে এরকমভাবে তৈরি হচ্ছে 3 কার্বন। এখান থেকে এবার যেটা হবে সেটা হচ্ছে ট্রায়োজ ফসফেট তৈরি হবে, এটা 2টো তৈরি হবে, এটাও সেই 3 কার্বনের প্রোডাক্ট আর একটা 3 কার্বনের প্রোডাক্ট, মানে 3C ভেঙে তৈরি হলো। এবার এখান থেকে এটা রিজেনারেট করে গেল, রিজেনারেট করার জন্য এখানে টোটাল রয়েছে 6টা কার্বন, 1 2 3 6টা, এখানে ফিরিয়ে দিতে হবে 5টা। তাহলে এখানে আমার কাছে একটা এক্সট্রা রয়েছে, এটাকে ফিক্সেশন হয়, এটাকে ফিক্সেশন করে C6H12O6 তৈরি হয়। এইবার বক্তব্যটা কি, বক্তব্যটা হচ্ছে এই যে PGA থেকে যে ট্রায়োজ ফসফেট তৈরি হলো, সেইটা করার জন্য আমাদের লাইট রিয়াকশন থেকে আসা 2টো ATP লাগে, প্রয়োজন হয়, সেটা ভেঙে গিয়ে 2টো ADP প্লাস PI তৈরি করে, হলো। আর একটা জিনিস লাইট রিয়াকশন থেকে পাওয়া, সেটা হচ্ছে 2টো NADP প্লাসকে ব্যবহার করে, 2টো NADPH কে ব্যবহার করে, 2টো NADPH কে ব্যবহার করে 2টো NADP প্লাস তৈরি হচ্ছে। তাহলে এই যে 2টো আমরা পেলাম, ঠিক আছে, এই যে 2টো আমরা পেলাম, 2টো NADPH ব্যবহার করে 2টো NADP প্লাস হলো, আর এখানে 2টো ATP পেলাম, এইখানে একটা গেল, আবার এই জায়গাটাতে এখানে আবার একটা ATP আবার এক্সট্রা ব্যবহার হয়েছে,
এবং এডিপি প্লাস পিআই তৈরি হয়েছে। তাহলে একটা কার্বনকে ফিক্সেশন করার জন্য আমাদের কি কি লাগলো? একটা কার্বনকে ফিক্সেশন করার জন্য আমাদের 3টে এটিপি লাগলো আর 2টো NADPH আমাদের ব্যবহার হলো। এই দুটো কার থেকে আসা? এই দুটো লাইট রিয়াকশনের প্রোডাক্ট, এই দুটো বেসিক্যালি লাইট রিয়াকশনের প্রোডাক্ট। এটা একটা CO2কে ফিক্সেশন করার জন্য। তাহলে যদি তোকে আমি বলি সুগারকে তোকে তৈরি করতে হবে C6H12O6 এই জিনিসটা বানাতে হবে, যেখানে 6টা কার্বন আছে, যেখানে 6টা কার্বন আছে, 1 2 3 4 5 6, তার মানে একটা অলরেডি ফিক্স হয়েছে। একটার জন্য এতগুলো লাগছে, তাহলে 6টার জন্য কতগুলো লাগবে? 6টার জন্য লাগবে 18টা এটিপি আর 12টা NADPH। তাহলে এই জিনিসটা দরকার ফর C3 সাইকেল, ফর একটা গ্লুকোজ মলিকিউল তৈরি করার জন্য। ঠিক আছে, এই হিসেবটা মাথার মধ্যে গেঁথে নে, এই হিসেবটা মাথার মধ্যে গেঁথে নে। এই হিসেবটা তুই যদি মাথার মধ্যে গেঁথে নিস তাহলে তোর আর কোনো অসুবিধা হবে না। একটা কার্বনকে ফিক্সেশন করার জন্য 3টে এটিপি 2টো NADPH, আর যদি 6টাকে করতে 18টা এটিপি 2টো NADPH। এবার প্রশ্নটাতে ফের, প্রশ্নটায় কি বলেছে? একটাকে ফিক্সেশন করার জন্য এভরি মলিকিউলকে ফিক্সেশন করার জন্য অবভিয়াসলি 3টে মলিকিউল অফ এটিপি লাগে আর 2টো মলিকিউল অফ NADPH লাগে। পুরো টোটাল C3 সাইকেলটা আমি পড়িয়ে দিলাম, টোটাল C3 সাইকেল পড়িয়ে দিলাম, রিভিশন হয়ে গেল। আচ্ছা, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 কি বলেছে দেখ এখানে? C3 সাইকেল সাম অফ O2 ইজ বাইন্ড উইথ দ্য রুবিস্কো। C3 সাইকেলে O2 কোত্থেকে বাইন্ড করে রুবিস্কোর সাথে? আর এখানে বলেছে ইন দ্য CO2 ফিক্সেশন ইজ ডিক্রিজ। আচ্ছা না, এখানে একটা জিনিস বলেছে যদি বাইন্ড করে, মানে রুবিস্কো যদি O2-র সাথে বাইন্ড করে, যদি O2-র সাথে বাইন্ড করে তাহলে একটা কেস হতে পারে। তাহলে যেটা হতে পারে যে কার্বন ফিক্সেশনের পরিমাণ, না ঠিকই বলেছে, কার্বন ফিক্সেশনের পরিমাণটা এটা ডিক্রিজ করতে পারে, এটা ডিক্রিজিং হবে কার্বন, কারণ এটার সাথে যদি রুবিস্কো বাইন্ড করে যায় তাহলে অ্যাকচুয়ালি কোনো সুগার সিনথেসিস হবে না, তাহলে এটা ট্রু অপশন, এটা অ্যাবসলিউটলি দিস ইজ ট্রু অপশন। তারপরেরটা কি? C4 প্ল্যান্ট মেসোফিল সেল শোজ very little photorespiration while bundle sheath cell do not show photorespiration। তাহলে এটা কি বলেছে? C4 প্ল্যান্টে মেসোফিল সেল, দেখ C4 এ আমরা দুটো সেলকে পাই, একটা মেসোফিলকে পাই আর একটা বান্ডিল শীথ সেলকে পাই। এবার মেসোফিল সেলে এখানে জাস্ট বলেছে ইট শোজ দ্য লিটিল ফোটোরেসপিরেশন। কোনো ফোটোরেসপিরেশন হয়? ফোটোরেসপিরেশন হয় না। ফোটোরেসপিরেশন মানেই কি? ফোটোরেসপিরেশন মানে হচ্ছে যখন রুবিস্কো অক্সিজেনের সাথে বাইন্ড করে, আর যখন তুই C4 সাইকেল দেখছিস, C4 সাইকেলটা এটা দেখ, এটার দিকে তাকা, C4 সাইকেল যখন তুই দেখছিস তখন তুই দেখতেই পাচ্ছিস এটা আমাদের উপরেরটা হচ্ছে মেসোফিল সেল, যেখানে অনলি কার্বনই এসে বাইন্ড করে, যেখানে অনলি কার্বনকে ফিক্সেশন করার জন্য বসে রয়েছে পেপকেজ। তাহলে এই পেপকেজ কার্বনের সাথে বাইন্ড করছে, অক্সিজেনকে চেনেই না অক্সিজেনকে পাত্তাই দেয় না, তাহলে ও একমাত্র কার্বনের সাথে বাইন্ড করছে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে। তাহলে এখানে ফোটো রেসপিরেশন হওয়ার কোনো গল্প নেই। তাহলে অ্যাবসলিউটলি দিস ইজ দ্য রং অপশান, তার মানে এটা ভুল অপশান, তার মানে দিস ইজ অ্যাবসলিউটলি দ্য রং অপশান। তাহলে ফলস স্টেটমেন্ট, প্রথমেরটা ট্রু, এটা ট্রু, তার পরেরটা হচ্ছে ফলস স্টেটমেন্ট, তাহলে অপশান 2, বোঝা গেল? আচ্ছা, তারপরেরটা ফোটোকেমিক্যাল ফেজ অফ দ্য ফটোসিনথেসিস, ফটোকেমিক্যাল ফেজ। আবারও একটা ছবিতে ফেরাই তোদের, এই ছবিটার দিকে তাকা। যে ফটোসিনথেসিসের বেসিক গল্পটা, ফটোসিনথেসিসের বেসিক গল্পটা কি হয়? যখন আমরা দেখতে পাচ্ছি লাইট পড়ছে, লাইট পড়ে কি হচ্ছে? জল ভাঙছে, 2টো ইলেকট্রন 2টো প্রোটন হাফ অক্সিজেন তৈরি করছে। এবং আমি প্রথমেই বলেছি যে অক্সিজেন এমন একটা জিনিস যেটা প্ল্যান্টের কোনো কাজে লাগে না, তাহলে অক্সিজেনটা এখানে থেকে কোনো কাজ নেই, ওটাকে এখান থেকে বার করে দাও অ্যাজ আ বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেনকে বার করে দাও, এটা হচ্ছে। এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট করে এটিপি আর NADPH তৈরি করছে। এইটা আমাদের লাইট রিয়াকশনের বেসিক গল্প। ইলেকট্রন ট্রান্সপোর্ট করে এটিপি NADPH তৈরি করছে, জল ভাঙছে, আর জল ভেঙে যেটা তৈরি করছে 2টো ইলেকট্রন 2টো প্রোটন আর অক্সিজেন প্ল্যান্টের কোনো কাজে লাগে না, বাই প্রোডাক্ট হিসাবে বার করে দেয়। এইটা হচ্ছে আমাদের গল্প। এবার এখানে কি বলেছে প্রশ্নে দেখ তুই কি লিখেছে, প্রশ্নে যেটা লিখেছে যে ফোটোকেমিক্যাল ফেজ অফ দ্য ফটোসিনথেসিস। তাহলে ফোটোকেমিক্যাল ফেজ যেখানে ফোটন থাকে, যেখানে লাইট থাকে, তাহলে লাইট যখন রয়েছে সেখানে কি হচ্ছে? অবভিয়াসলি ওয়াটার স্প্লিটিং হচ্ছে, ফর্মেশন অফ NADPH, ইউজড অফ দ্য এটিপি, এগুলো ইউজড অফ দ্য এটিপি না, এটা তো হবে না, ইউজড অফ না,
প্রোডাকশন হয়, এটিপি প্রোডাকশন হয়, অক্সিজেন রিলিজড হয়। ঠিক কথা, অক্সিজেন রিলিজ হয়, মানে এ থাকবে, বি থাকবে আর ডি থাকবে, এই তিনটে জিনিস থাকবে। কার্বক্সিলেশন একটা প্রসেস যেটা C3 যেটা ডার্ক রিঅ্যাকশনে হয়, যেটা আমাদের ডার্ক রিঅ্যাকশনে হয়। আর ইউজড অফ এটিপি সেটাও C3 সাইকেল এবং সেটাও ডার্ক রিঅ্যাকশনে হয়। তাহলে এই দুটো ডার্ক রিঅ্যাকশনের গল্প, বাকি তিনটে হচ্ছে লাইট রিঅ্যাকশনের গল্প। তাহলে A B D। তারপরের প্রশ্নে ফেল, যেটা বলেছে প্রোটন গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য মেমব্রেন, এই পুরো প্রসেসটাকে কি বলে, যেখানে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয় এবং সেখানে এটিপি তৈরি হয়, এই প্রসেসটার নাম হচ্ছে কেমিওসমোটিক থিওরি। ঠিক আছে, এটা খুব কমন প্রশ্ন এবং এটা খুব ইম্পর্টেন্ট। এটা যতদিন বটনি থাকবে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট থাকবে। মানে কেমিওসমোটিক থিওরি ইজ দ্য বেসিক কনসেপ্ট, যেখানে এটিপি তৈরি হয়। আচ্ছা, হাউ মেনি এটিপি অ্যান্ড NADPH রিকোয়ার ফর 1 মলিকিউল অফ গ্লুকোজ? এক্ষুনি বললাম, মানে C6H12O6, 6টা কার্বনকে ফিক্সেশন করার জন্য। একটা কার্বনের জন্য 3টে এটিপি লাগে, 2টো NADPH লাগে। তাহলে টোটাল 6টার জন্য 18টা এটিপি লাগবে, 12টা NADPH লাগবে। এইটা হচ্ছে গল্প। তাহলে 18টা এটিপি আর হচ্ছে 12টা NADPH, ব্যাস। ঠিক আছে, তারপরেরটা কি রয়েছে দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন অফ দ্য রিকোয়ার্ড ফর কেমিওসমোসিস? কেমিওসমোসিস করার জন্য কোন কোন রিকোয়ারমেন্ট তোমাকে ফলো আপ করতে হবে? এটাও অলরেডি আমি বলে দিয়েছি কিছুক্ষণ আগে। মানে আমি কোশ্চেন, আমার অত তো মাথায় নেই যে কোশ্চেনে কি দিয়েছি, কিন্তু আমি অলরেডি কিন্তু কনসেপ্টগুলো পড়াতে পড়িয়ে দিয়েছি সব কনসেপ্ট। কি কি লাগে দরকার? প্রথমত মেমব্রেন, একটা ইনট্যাক্ট মেমব্রেন লাগবে, থাইলাকয়েড মেমব্রেনটা ইনট্যাক্ট লাগবে। দ্বিতীয়ত কি লাগবে? লুম্যানের মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে প্রোটন গ্রেডিয়েন্ট হাই লাগবে। তৃতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে F0 F1 পার্টিকেল লাগবে। এই তিনটে জিনিস লাগবে এবং এটাই অ্যাকচুয়ালি একটা প্রোটন পাম্প হিসাবে কাজ করে। তাহলে এইরকম 3-4টে জিনিস লাগে। তাহলে মেমব্রেন লাগবে, প্রোটন পাম্প লাগবে, প্রোটন গ্রেডিয়েন্ট লাগবে, এটিপি সিনথেস লাগবে। তাহলে 2 নম্বর অপশান, খুব সহজ, এখানেই লেখা রয়েছে। তুই যদি এই নোটটা দেখিস, আমি জানি না কতজন নোট করছে বা কতজন মনে রাখছে, বাট যদি এই ক্লাসটা ফলো করিস, প্রতিটা জিনিস পড়িয়ে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস ধরে কিন্তু পড়িয়ে দিচ্ছি। তারপরেরটা কি রয়েছে দেখ, হুইচ অফ দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য কেমিওসমোটিক হাইপোথিসিস? কেমিওসমোটিক হাইপোথিসিসের জন্য কোনটা কারেক্ট স্টেটমেন্ট? অ্যাকচুয়ালি কিচ্ছু না, স্প্লিটিং অফ দ্য ওয়াটার অ্যান্ড টেক্স প্লেস দ্য ইনার সাইড অফ দ্য মেমব্রেন, এটা তো হচ্ছে না ভাই। আচ্ছা, তারপরেরটা কেমিওসমোটিক থিওরির জন্য না, কেমিওসমোটিক থিওরিতে এখানে বলেছে, হ্যাঁ আমি ভেবেছি আউটার সাইড, ইনার সাইড অফ দ্য মেমব্রেন, ঠিক এটা হবে ইনার সাইড অফ দ্য মেমব্রেন, এটা ট্রু অপশান। কারণ প্রোটন গ্রেডিয়েন্ট, অ্যাকচুয়ালি তুই যদি কেমিওসমোটিক থিওরি দেখিস, তাহলে এইখানে যে PS1 PS2 দুজন বসে রয়েছে, এই যে PS1 PS2 দুজন বসে, যে জল যে ভাঙছে, জল ভেঙে যত H+ তৈরি করছে, এই H+টা কিন্তু লুম্যান সাইডে অ্যাকচুয়ালি ডিপ করে এই জল ভাঙার জন্য। আরেকটা হয় ইলেকট্রন ট্রান্সপোর্টেশনের সময়তে স্টোমাল রিজিয়ান থেকে H+কে নেয়, সেটার জন্য প্রোটন গ্রেডিয়েন্ট বৃদ্ধি পায়। এবং তার ঠিক এই মেমব্রেনটার এখানে রয়েছে F0 F1 কমপ্লেক্স এবং যত প্রোটন গ্রেডিয়েন্ট রয়েছে সব এটা দিয়ে বেরিয়ে চলে আসে। এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো তাহলে ওয়াটার স্প্লিটিং করে হচ্ছে, খুব ভালো কথা। প্রোটন অ্যাকুমুলেট উইদিন লুমেন সাইড অফ দ্য থাইলাকয়েড, যে লুমেন সাইডে প্রোটনের পরিমাণ বাড়তে থাকছে। তাহলে এটাও ঠিক কথা, এটাও তাহলে রাখবো আমরা, এটাও ট্রু অপশান। ঠিক, প্রাইমারি অ্যাকসেপ্টার অফ দ্য ইলেকট্রন ট্রান্সফার দ্য ইলেকট্রন টু ইলেকট্রন ক্যারিয়ার, এটা থাকার কোনো গল্প নেই, এটা কিছু না, এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের গল্প। এটা এখানে অসমোসিসের কোনো গল্প নয়, এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের গল্প। NADP রিডাক্টেজ এনজাইম ইজ লোকেটেড স্টোমাল সাইড অফ দ্য মেমব্রেন, এটা ঠিক কথা। NADPH ইজ লোকেটেড দ্য স্টোমাল সাইড, এটা স্টোমাল সাইডের দিকে থাকে, এটা আমি কিছুক্ষণ আগেও বললাম। NADPH রিডাক্টেজ, এটা স্টোমাল সাইডের দিকে থাকে, এটাও ট্রু অপশান। ঠিক আছে, প্রোটন ইনক্রিজিং দ্য নাম্বার অফ দ্য স্টোমা, প্রোটন স্টোমাল রিজিয়নের দিকে নাম্বার বৃদ্ধি পায় না, লুম্যানে বেড়ে যাচ্ছে, লুম্যান রিজিয়নের দিকে প্রোটন গ্রেডিয়েন্ট বৃদ্ধি পাচ্ছে। যত প্রোটন গ্রেডিয়েন্ট সব লুম্যান রিজিয়নের দিকে বাড়ছে। দেখ, লুম্যান রিজিয়নের দিকে দুটো কারণে প্রোটন গ্রেডিয়েন্ট বাড়ে। একটা কি কারণে বাড়ে? একটা কিউ সাইকেলের জন্য বাড়ে, একটা বাড়ে হচ্ছে ETCর জন্য বাড়ে, আরেকটা কি কারণে বাড়ে? আরেকটা প্রাইমারি সেটা হচ্ছে জলকে ভেঙে যেটা বাড়ছে, প্রোটন জলকে ব্রেকডাউন করে যেটা বাড়ছে। তাহলে এই দুটো কারণ, দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ দ্য প্রোটন গ্রেডিয়েন্ট
দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ দ্য প্রোটন গ্রেডিয়েন্ট ইন লুমেন সাইড। এটা মাথায় রাখিস। ইলেকট্রন ট্রান্সপোর্টেশন চেনের জন্য বাড়ছে, কিউ সাইকেলের জন্য বাড়ছে, এবং ওয়াটার ব্রেকডাউন করে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে? লুমেন রিজনে তৈরি হচ্ছে। লুমেন রিজনে হাইলি প্রোটন গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে, সব প্রোটন বেরিয়ে আবার চলে আসবে স্টোমাল রিজনে বাই থ্রু দ্য F0 F1 কমপ্লেক্স দিয়ে। তাহলে আমরা কি কি নিতে পারি? আমরা এ নিতে পারি, বি নিতে পারি, ডি নিতে পারি। এই তিনটে অপশান আমরা নিতে পারি। তাহলে অপশান 2, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা কি রয়েছে দেখ, তারপরটাতে বলেছে দ্য ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ দ্য সরগম। সরগম হচ্ছে C4, ঠিক আছে, C4 প্ল্যান্ট। তাহলে C4 প্ল্যান্ট যখন আমরা পড়েছি, C4 সাইকেল যখন আমরা দেখেছি, এখানে C4 আলাদা করে বলেনি, এখানে C4 একটা এক্সাম্পল দিয়েছে। তাহলে এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ইজ দ্য ফার্স্ট প্রোডাক্ট। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দিস ইজ দ্য ফার্স্ট প্রোডাক্ট অফ দ্য C4 সাইকেল। C4 সাইকেলের জন্য এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট, ঠিক আছে। এখানে সাইকেল করা আছে, যারা চাষ দেখতে দেখে নিতে পারে, আর যাদের মুখস্থ আছে তাদের তো কোনো অসুবিধা নেই। তাহলে দ্যাট ইজ অল অ্যাবাউট, দেখ আমি ডার্ক রিয়াকশান, লাইট রিয়াকশান, ডার্ক রিয়াকশান, লাইট রিয়াকশান এভরিথিং কমপ্লিট করিয়ে দিলাম। আমি কি না পড়াইনি তুই বল, আমি এখানে কি না পড়াইনি তুই বল, এই ফটোসিনথেসিসের মধ্যে আমি কি না পড়াইনি? প্রতিটা জিনিস আমি পড়িয়েছি, প্রত্যেকটা জিনিস, লাইট রিয়াকশান, ডার্ক রিয়াকশান, এভরিথিং আমি কভার করলাম। যেখানে C3 সাইকেল পড়ালাম, C4 সাইকেল পড়ালাম, C2 সাইকেল পড়ালাম, কেমিওসমোটিক কনসেপ্ট পড়ালাম, কি করে হয় সেটা বললাম, কন্ডিশনগুলো আলাদা করে লিখে দিলাম, দুটো ট্রান্সপোর্টেশন চেন পড়ালাম, এভরিথিং ফটোসিনথেসিসের আমরা কভার করলাম। আমি গোটা চ্যাপ্টারটা পুরো কভার করে দিলাম, উইথ কোশ্চেন সলভ করে দিলাম। এটাকে যদি তোরা ব্যবহার না করিস তাহলে এরা খুব দুঃখজনক ভাই, কিচ্ছু করার নেই। এবার যেটা লাস্ট প্রশ্নে আসবো সেটা হচ্ছে কী করে স্ট্রেস ম্যানেজ করতে হবে। তুই একটা জিনিস মাথায় রাখবি, তোর কাছে দুটো অপশান রয়েছে, ঠিক আছে। তুই যদি নেগেটিভ ভাবনা চিন্তা করিস, এটা আজকের তো রিয়ালিটি চেক, তুই ইদার তুই খুব নেগেটিভ ভাবনা চিন্তা করছিস, তুই খুব নেগেটিভ ভাবনা চিন্তা করছিস, আর তুই খুব পজিটিভ ভাবনা চিন্তা করছিস, ঠিক আছে। তোর কাছে দুটো অপশান রয়েছে। তুই নেগেটিভ ভাবনা চিন্তা করলে তোর কি হবে? তোর যেটা হবে সেটা হচ্ছে তোর প্রিপারেশানটা ফল ডাউন করবে, তোর প্রিপারেশানটা ড্রপ করে যাবে। আর প্রিপারেশান যদি তোর ড্রপ করে যায় তাহলে কি হবে? তুই নিট পাবি না। এটা হচ্ছে রিয়ালিটি, এটা হচ্ছে রিয়ালিটি। এবার তুই বল, তুই কি নেগেটিভ ভাবনা চিন্তা করবি? করবি না। আর তুই যদি সবসময় পজিটিভ থাকিস, তোর যাই প্রিপারেশান থাক না কেন, তুই পজিটিভ আছিস, তাহলে তোর প্রিপারেশান কী হবে? তোর প্রিপারেশানটা এনরিচড করবে, তোর প্রিপারেশানটা কিন্তু এনরিচড করবে। আর প্রিপারেশান যত এনরিচড করবে তোর নিট পাওয়ার চান্সেসটা তত বেড়ে যাবে। তাহলে তুই কোনটা চাস? এটা চাস না তুই এটা চাস? কোনটা তুই চাস? তাহলে তোকে কী করতে হবে? তোকে পজিটিভ থাকতে হবে। এই মাইন্ড ম্যাপটা মাথায় রেখে দেয়, তোকে সবসময় পজিটিভ থাকতে হবে। আর তুই পজিটিভ থাকলে অটোমেটিক্যালি তুই কিন্তু সবসময় স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারবি, তুই সবসময় স্ট্রেসকে ম্যানেজ করতে পারবি। আর স্ট্রেসকে ম্যানেজ করার একমাত্র আরও একটা খুব সহজতম রাস্তা হচ্ছে প্রতিদিন একটা তুই রুটিন করে নে, প্রতিদিন একটা তুই রুটিন করে নে। এই রুটিনটার অ্যাকর্ডিংলি তুই চল, এবং রুটিনটাকে একটা টার্গেট বানিয়ে নে যে একটা বটনির চ্যাপ্টার, একটা জুলজির চ্যাপ্টার রিভিশন করব, এবং এখান থেকে যা রেলিভেন্ট আমার এমসিকিউ আছে, এটা আমি সলভ করব। এইটা হচ্ছে আমার আজকের টার্গেট। যদি এই টার্গেট ফলো করে 2 মাস পড়তে পারিস, এবং তুই দেখতে পাবি 17টা চ্যাপ্টার বটানি, 16টা চ্যাপ্টার জুলজি, ইজিলি তোর কত মানে মোর দ্যান 1 টাইমস তোর ভালো করে রিভিশন হবে এবং প্রচুর এমসিকিউ সলভ হয়ে যাবে। এইটা একটা তুই করতে পারিস। এটা তো রিয়েলিটি চেক। তুই এটা পছন্দ করিস না, তুই এটা পছন্দ করিস, চোখ বন্ধ করে ভাববি যে ইউ আর দ্য মোস্ট নেগেটিভ পার্সন। তাহলে নেগেটিভ পার্সন না তুমি, তাহলে নিট, তাহলে এটা এই পরীক্ষা বসে আর তাহলে লাভ নেই, তাহলে হয়ে গেছে, তাহলে নিট পাওয়া এখানেই শেষ। আর তুই যদি পজিটিভ থাকিস তাহলে তোর প্রিপারেশান তুঙ্গে থাকবে, এবং প্রিপারেশান যত তোর ভালো হবে, স্ট্রং প্রিপারেশান হবে, তত তোর নিট পাওয়ার চান্সেসটা বেড়ে যাবে, ঠিক আছে। এবং যেটা লাস্ট টাইম বলার, যারা ক্র্যাশ কোর্সে জয়েন হতে চাস, এই নাম্বারটা বোর্ডে দেওয়া, এই নাম্বারটাতে জয়েন হয়ে যাস, 930005454553, এই নাম্বারটাতে তোরা জয়েন হয়ে যাস। এবং সত্যি কথা বলতে আমরা ক্র্যাশ কোর্সে পুরো চ্যাপ্টারটা রিভিশন করাবো, আমরা নিজেরাই তোদেরকে চ্যাপ্টার রিভিশন করাবো। কতবার? একবার ইউটিউবে হচ্ছে, ভালো করে দেখ, একবার ইউটিউবে হচ্ছে, এখন যে সিরিজটা চলবে ইউটিউবে হবে একবার। নেক্সট অ্যালং উইথ দ্য কোয়েশ্চেন সলভ, এগুলো সব কটা মাস্টার সেটের কোয়েশ্চেন, এইগুলোই পরীক্ষায় আসে, এইগুলো একদম ধরে ধরে আসবে এখান থেকে। তারপর নেক্সট কী হবে? অফলাইন পড়াবো, প্রতিটা চ্যাপ্টার অফলাইনে হবে, অফলাইন ক্লাস হবে, ফেস টু ফেস রিভিশন হবে, প্রতিটা টিচারের সাথে ইন্টারাকশনস হবে। নেক্সট 3 নম্বর কি? ক্র্যাশ কোর্স পুরো 1 মাস ধরে চলবে, সেখানে পুরো চ্যাপ্টার রিভিশন করাবো। 4 নম্বর কি? লাস্ট পরীক্ষার আগে একটা ম্যাজিক, এটা ম্যারাথন ক্লাস। এটা তোরা জানিস প্রত্যেকবার হয়, প্রচুর বাচ্চা ক্লাস করে, সেটা মানে আর সেগুলো আর কি বলার, সেগুলো কিছু বলার নেই। কিন্তু যেটা বিষয়,
এটা আজকে রিয়ালিটি চেক তোদের, তোরা এটা হবি না এটা হবি, পজিটিভ থাক, অলওয়েজ পজিটিভ থাক। পজিটিভ তুই যদি না আনিস জীবনে, তুই কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবি না। তুই একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে এগোলে তুই সারা জীবন এই পরীক্ষাটার স্বপ্নই দেখে যেতে হবে, পরীক্ষাটার দোরগোড়ায় পৌঁছাতে পারবি না, পরীক্ষাটা কোয়ালিফাই করতে পারবি না। তাহলে সবসময় পজিটিভ থাক।